আমি একটু সরকারি দল এবং বিরোধী দলের দৃষ্টি আকর্ষণ করছি। আপনাদের প্রত্যেক পার্টিসিপেন্ট কি জয়েন হয়েছেন একটু জানাবেন। হ্যাঁ, আমরা বিরোধী দল আছি। সরকারি দল আপনারা? জি। ওকে, আশা করছি সবাই জয়েন হয়েছেন। অনুষ্ঠান শুরু করছি। প্রিয় সুধী, আসসালামু আলাইকুম এবং শুভ সন্ধ্যা। আশা করি সবাই ভালো আছেন। পর্যায়ক্রমে নকআউট পর্ব এবং সেমিফাইনাল পর্ব শেষে আজ বিতর্কের চূড়ান্ত পর্ব তথা ফাইনাল অনুষ্ঠিত হতে চলেছে। সবাইকে একটি কথা জানিয়ে রাখতে চাই, প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা বিতর্কটি উপভোগ করছেন এবং করবেন বিতর্কের শুরু থেকে শেষ পর্যন্ত, তারা অবশ্যই আপনাদের সহপাঠী এবং পরিচিতজনদের সাথে আমাদের জুম লিঙ্কটি শেয়ার করে দিবেন এবং সুযোগ করে দিবেন সবাইকে এত সুন্দর একটি বিতর্ক উপভোগ করার জন্য। শুরুতেই বলে রাখছি, বিতর্কটির আয়োজন ছিলেন পাউস ডেটিং সোসাইটি এবং সহযোগিতায় ছিলেন বাইস ডেটিং সোসাইটি এবং বাওয়ের ডেটিং সোসাইটি। এই সংসদীয় বিতর্কের চূড়ান্ত পর্বে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। উপস্থাপনায় আছি আমি রুবাইয়া। ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটিকে ধন্যবাদ জানিয়ে বিতর্কের মূল পর্বে চলে যাচ্ছি। যে প্রস্তাবনাটি নিয়ে দুটি দল বিতর্ক করবেন সেটি হলো আজকের সংসদ শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে যাওয়াকে সমর্থন করে। আমি আবার বলছি, আজকের সংসদ শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে যাওয়াকে সমর্থন করে। এই ছাড় সংসদে সরকার দল হিসেবে প্রস্তাবনাটির পক্ষে যুক্ততর্ক উপস্থাপন করবেন বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে টিম এ এবং প্রস্তাবনাটির বিপক্ষে যুক্ততর্ক উপস্থাপন করবেন বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি থেকে টিম সি। এ পর্যায়ে চলে যাচ্ছি বিতর্কিকগণের পরিচয় পর্বে। সরকারি দলীয় প্রধানমন্ত্রী হিসেবে আছেন নুসরাত কানিজ খান, মন্ত্রী হিসেবে আছেন ফেরদৌস তাজি এবং সরকারি দলীয় সংসদ সদস্য হিসেবে আছেন রেজাল রাশিদ। অপরপক্ষে বিরোধী দলীয় নেতা হিসেবে আছেন তাসনিম তাহরিমা, উপনেতা সাকিব হক জিসান এবং বিরোধী দলীয় সাংসদ জান্নাতুল ফেরদৌস। আমাদের মাঝে আজকে বিচারক এবং স্পিকার হিসেবে আছেন ডিভিশনাল মেম্বার সেক্রেটারি অফ বাংলাদেশ ডিবেট ফেডারেশন সুলতান এম আলফি। বিতর্কটি শুরু করবে মাননীয় স্পিকারের কাছে অনুমতি চাচ্ছি। অনুমতি দেওয়া হলো। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি সময় সম্পর্কে একটু জানিয়ে রাখি। প্রত্যেক বক্তা বক্তব্য প্রদানের জন্য 5 মিনিট করে সময় পাবেন। 1 মিনিট এবং 4 মিনিটে সতর্ক সংকেত এবং 5 মিনিটে চূড়ান্ত সংকেত প্রদান করা হবে। আজকের এই সংসদে প্রস্তাবনাটি উত্থাপনের জন্য আমি আহ্বান করছি সরকার দলীয় প্রধানমন্ত্রী নুসরাত কানিজ খানকে। নুসরাত কানিজ খান, আপনি আছেন? নুসরাত কানিজ খান, আপনি কি আমাদের সাথে সংযুক্ত আছেন? জি, আমি সংযুক্ত আছি।
ও মেবি ডিসকানেক্ট হয়ে গেছে, দাঁড়ান আমি একটু যোগাযোগ করার চেষ্টা করছি। ঠিক আছে, আমরা নুসরাত কানিজ খানের জন্য একটু অপেক্ষা করি। আচ্ছা, আমি জয়েন করছি। জি নুসরাত কানিজ খান, আপনি আপনার বক্তব্য শুরু করুন। আমাকে শোনা যাচ্ছে ঠিকভাবে? জি, আপনাকে শোনা যাচ্ছে। আমরা বক্তব্যটা শুরু করছি। চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর। ধন্যবাদ মাননীয় স্পিকার, আজকের এই মহান ছায়া সংসদে আমাকে ফ্লোর প্রদানের জন্য। আজকে আমার সরকার দল কর্তৃক উত্থাপিত প্রস্তাবনাটি হচ্ছে, আজকের সংসদ শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে যাওয়াকে সমর্থন করে। প্রথমেই আমি সংজ্ঞান করে দিয়ে যাব। আজকের সংসদ বলতে আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে আজকের সংসদকে বোঝাচ্ছি, তবে সরকারি ও বেসরকারি দল চাইলে বিশ্বের যে কোনো দেশের উদাহরণ টানতে পারেন। শিক্ষার্থীদের বলতে আমরা স্নাতক ও তার পরবর্তী শিক্ষা পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীদেরকে বোঝাচ্ছি। উচ্চশিক্ষা বলতে আমরা স্নাতক ও তার পরবর্তী শিক্ষা পর্যায়কে বোঝাচ্ছি। অন্য দেশের বাইরে যাওয়া বলতে আমরা বাংলাদেশ ব্যতীত অন্য যে কোনো দেশে অবস্থান করে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত থাকতে বোঝাচ্ছি, এবং সমর্থন করে বলতে অনুমতি দেবে বোঝাচ্ছি। মাননীয় স্পিকার, আজকে আমার সরকার দল 4টি প্যারামিটারের ভিত্তিতে এই প্রস্তাবনাটি যথার্থতা প্রমাণ করে দিয়ে যাবে। প্রথমটি হচ্ছে, আমরা কিছু সংখ্যক শিক্ষার্থীকে সম্পূর্ণ সরকারি অনুদানে বিদেশে উচ্চশিক্ষার জন্য পাঠাবো, যারা উচ্চশিক্ষা শেষ করে অবশ্যই দেশে ফিরে এসে কর্মসংস্থানে যোগদান করবেন। দ্বিতীয়টি, বাংলাদেশ উচ্চশিক্ষা কার্যক্রমে পিছিয়ে থাকার জন্য এবং পর্যাপ্ত সুযোগ সুবিধা না থাকায় আমরা কখনো শিক্ষার্থীদের দেশের অভ্যন্তরে শিক্ষা গ্রহণে বাধ্য করতে পারি না। 3, অনেক শিক্ষার্থীর স্বপ্ন থাকে তারা এমন কোনো বিষয়ে উচ্চশিক্ষা নেবেন যা কেবল দেশের বাইরে গেলেই সম্ভব। এবং 4, বিদেশে উচ্চশিক্ষা শেষ করে যে সকল শিক্ষার্থী, শিক্ষক এবং গবেষকগণ দেশে ফিরবেন, তাদের হাত ধরে আমাদের শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র উন্নতি হবে। মাননীয় স্পিকার, আমরা পাকিস্তান, চীন এবং ইরানের ক্ষেত্রে এরকম উদাহরণ দেখতে পাই যে তারা নিজস্ব অর্থায়নে তাদের কিছু সংখ্যক শিক্ষার্থীদেরকে বাইরের দেশে উচ্চশিক্ষার জন্য প্রেরণ করেন, এবং এই মেয়াদটি শেষ হলে তারা তাদেরকে দেশে ফিরিয়ে এনে নিজেদের দেশের কাজের জন্য তাদেরকে কাজে লাগান। মাননীয় স্পিকার, আমরাও ঠিক এই কাজটি করব, যে আমরা পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কিছু স্কলারশিপ চালু করব, যেখানে শুধুমাত্র বাংলাদেশি শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবেন, পরবর্তীতে তাদেরকে অবশ্যই দেশে ফিরে আসতে হবে। মাননীয় স্পিকার, আজকে যদি আমরা বাংলাদেশের উচ্চশিক্ষা কার্যক্রম নিয়ে কিছু কথা বলি, তাহলে অবশ্যই আমাদের প্রচুর ঘাটতি এবং গাফিলতির উদাহরণ আমরা দেখতে পাবো। আমরা যদি দেখি যে আমাদের দেশে প্রতি বছর করে প্রায় 8 লাখ শিক্ষার্থী উচ্চ মাধ্যমিক পাশ করেন, যেখানে আমাদের দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ে সিট আছে প্রায় 50,000-এর মতো। এখানে আমরা বুঝতে পারি যে আমাদের দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ে একটি বিপুল সংখ্যক শিক্ষার্থীগণ তাদের উচ্চশিক্ষার জন্য ভর্তি হতে পারেন না, মাননীয় স্পিকার। আর আমরা যদি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কথা বলি, হাতে গোনা কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাড়া বাকি বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষার মান নিয়ে সবসময় প্রশ্ন থেকেই যায়, মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আজকে যদি আমরা একটু বিশ্ববিদ্যালয়গুলো ওয়ার্ল্ড র্যাঙ্কিং এর দিকে তাকাই, তাহলে আমরা সর্বশেষ কিউএস ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ দেখতে পাই যে এখানে যে বিশ্ববিদ্যালয়গুলোর তালিকা রয়েছে তার মধ্যে বাংলাদেশের মাত্র 4টি বিশ্ববিদ্যালয় রয়েছে, যেখানে বুয়েট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান 801 থেকে 1000-এর মধ্যে, এবং ব্র্যাক ও নর্থ সাউথের অবস্থান 1001 থেকে 1200-র মধ্যে। আমরা যদি বেশি দূর নয়, প্রতিবেশী দেশ ভারত এবং পাকিস্তানের দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পাই যে ভারতের 35টি বিশ্ববিদ্যালয় এই তালিকায় রয়েছে, যার মধ্যে আইআইটি বোম্বে বিশ্ববিদ্যালয়টি রয়েছে 177তম, এবং পাকিস্তানের 6টি বিশ্ববিদ্যালয় তালিকায় রয়েছে, যার মধ্যে ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি রয়েছে 358 নম্বরে। অথচ বাংলাদেশ থেকে যেখানে প্রত্যেক বছর প্রায় 90,000 শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে যান, সেখানে ভারত থেকে প্রায় 7,50,000 শিক্ষার্থী গড়ে প্রতি বছর উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে যায়। এর
কারণ কি মাননীয় স্পিকার? এর কারণ হচ্ছে যে বিদেশে সেখানে তাদেরকে ভালো শিক্ষার মান, জীবনযাপন, রিসার্চ ফান্ড, ল্যাব ফ্যাসিলিটিস দেওয়া হয়। তাছাড়া মাননীয় স্পিকার, আমরা আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র রাজনীতি, শিক্ষক রাজনীতি, দুর্নীতি এবং দুর্নীতি সহ বিভিন্ন ধরনের দুর্বলতা দেখতে পাই। মাননীয় স্পিকার, আজকে আমাদের দেশের অনেক শিক্ষার্থীর এমন বিষয়গুলো নিয়ে পড়ার সুযোগ রয়েছে যে বিষয়গুলো আমাদের দেশে পড়ানোর মতো পর্যাপ্ত অবস্থান নেই, বা আমাদের দেশে সেই বিষয়গুলো নিয়ে তেমন একটা গুরুত্ব দেওয়া হয় না। যে বিষয়গুলো যদি তারা হার্ভার্ড, এমআইটি কিংবা প্রিন্সটনের মতো বিশ্ববিদ্যালয়তে পড়ে, তাহলে তারা আরো অনেক বেশি সুযোগ সুবিধা পাবে। আমরা একদমই ধূলিসাৎ করে দিতে পারি না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আজকে আমাদের দেশে যে সকল শিক্ষক, শিক্ষার্থী, গবেষকগণ উচ্চশিক্ষা নিয়ে দেশে ফিরে এসেছেন, তাদের মধ্যে আমি দুজনের উদাহরণ দিতে চাই মাননীয় স্পিকার। একজন হলেন ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল এবং একজন হচ্ছেন ডক্টর জাহিদ হাসান। ডক্টর মোহাম্মদ জাফর ইকবালকে আমরা ইউনিভার্সিটি অফ ওয়াশিংটন থেকে পিএইচডি করে বাংলাদেশে এসে শাহজালাল ও বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হিসেবে থাকতে দেখেছি। এছাড়াও তিনি বাংলাদেশের গণিত অলিম্পিয়াডের সাথে ওতপ্রোতভাবে যুক্ত আছে। জাহিদ হাসান সময় প্রার্থনা করছি। ডক্টর জাহিদ হাসানও বাংলাদেশে এসে তিনিও কিন্তু গণিত অলিম্পিয়াডের মতো যেখান থেকে যে গণিত অলিম্পিয়াডের মাধ্যমে পরবর্তীতে যারা মেডেল পাচ্ছে তারা পরবর্তীতে বাইরে পড়তে যাওয়ার জন্য স্কলারশিপ পাচ্ছে। মাননীয় স্পিকার, আজকে আমি আমার বক্তব্যের মাধ্যমে যা তুলে ধরলাম এবং আমার দলের বাকি দুজন সদস্য যা তুলে ধরবে, তার মাধ্যমে আজকের এই সংসদে যেন আমার প্রস্তাবনাটি গৃহীত হয় তার জন্য জোর দাবি জানিয়ে রাখছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। মোট সময় 5 মিনিট 20 সেকেন্ড। ধন্যবাদ সরকার দলীয় প্রধানমন্ত্রীকে। ইতিমধ্যে তিনি সংসদে প্রস্তাবনাটি উত্থাপন করেছেন। বিরোধী দলীয় নেতা, আপনি প্রস্তুত হয়ে নিন। সেই সাথে একটু বলে নিই, আপনারা যারা বিতর্কটি উপভোগ করছেন তারা অবশ্যই আমাদের জুম লিংকটি আপনাদের সহপাঠী এবং পরিচিত জনদের সাথে শেয়ার করবেন এবং তাদেরকেও সুযোগ করে দিবেন আমাদের এত সুন্দর একটি বিতর্ক উপভোগ করার জন্য। আপনারা আছেন, আশা রাখছি বিতর্ক শেষ পর্যন্ত থাকবে। হ্যাঁ, সেই সাথে আরো জানিয়ে রাখছি, আপনারা কিন্তু আমাদের এই বিতর্ক সম্পর্কিত আপনাদের মতামত আমাদেরকে জানাতে পারেন এবং জানাতে হলে আমাদের জুমের কমেন্ট সেকশনে কমেন্ট করতে হবে। তবে কমেন্ট করার আগে এতটুকু মনে রাখবেন, আপনার কমেন্ট যেন অন্যের অনুভূতিকে আঘাত না হানে বা অন্যের সমাধানে না করে। আশা করছি সম্প্রীতি বজায় রাখবেন। এবারে বক্তব্য দানের জন্য ডেকে নিচ্ছি বিরোধী দলীয় নেতা তাসনিম তাহরিমাকে। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে ফ্লোর প্রদানের জন্য। স্বাধীনতার 50 বছর পূর্তি ঘটেছে এই বছরে। যুগের পরিক্রমায় উচ্চশিক্ষায় আমাদের অর্জন করা উচিত ছিল অন্তত এশিয়ার দেশগুলোর মধ্যে উল্লেখযোগ্য একটি অবস্থান, কিন্তু আমাদের দেশের উচ্চশিক্ষায় চলছে ভিন্ন চিত্র। যেখানে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের জ্ঞান চর্চা ও গবেষণায় এগিয়ে চলার কথা ছিল, সেই বিশ্ববিদ্যালয়গুলো পরিণত হয়েছে আজ রাজনীতির আখড়ায় এবং জ্ঞানের আধার শিক্ষকদের নিয়োগ প্রক্রিয়াও রেহাই পায়নি রাজনীতির নোংরা থাকা থেকে। বিশ্ববিদ্যালয়গুলোতে নেই গবেষণার জন্য পর্যাপ্ত অর্থ। এবং মাননীয় স্পিকার, আজকে আমাদের দেশ থেকে যারা এই উচ্চ শিক্ষার জন্য আজকে যে মেধাবীদের আমরা পাচ্ছি, তারা কি করছে? তারা যখন দেশের বাইরে চলে যাওয়ার সুযোগ পাচ্ছে, তারাও আর দেশে ফিরে আসতে উৎসাহী হচ্ছে না। তারা সেখানেই স্থায়ীভাবে থেকে যেতে ইচ্ছা প্রকাশ করছে। উচ্চশিক্ষার বাস্তব চিত্রটি যখন এমন, ঠিক এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে মাননীয় প্রধানমন্ত্রী আজ সংসদে যে প্রস্তাবটি উত্থাপন করলেন, তা হলো আজকের সংসদ শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে যাওয়াকে সমর্থন করে। মাননীয় স্পিকার, একটি উন্নয়নশীল দেশের শিক্ষা ব্যবস্থাকে এমন বেহাল দশায় রেখে বরং ছাত্রদেরকে যদি আমরা বাইরে যেতে উৎসাহিত করি, তা কখনোই দেশের জন্য উন্নতি বয়ে আনবে না, বরং তা হবে আত্মঘাতীমূলক। তাই আজকে এই প্রস্তাবের বিরোধিতা করে আমরা আমাদের দলীয় ভিত্তি হিসেবে দেখিয়ে যাব, নিজ দেশে উচ্চশিক্ষার যথাযথ ব্যবস্থা না করে এই সংসদ দেশের ছাত্রদের দেশের বাইরে যাওয়াকে সমর্থন করে না। মাননীয় স্পিকার, আজকে বিরোধিতার ক্ষেত্র হিসেবে আমরা দেখিয়ে যাব যে কেন বাইরে যাওয়ার ফলে কিভাবে মেধা পাচার হচ্ছে এবং দেশের সম্পদগুলো বিনষ্ট হচ্ছে, এবং যারা বাইরে যাচ্ছে তাদের কি কেন দেশের ফেরত, তারা কেন দেশে ফেরত আসবে এবং ঠিক কি কারণে তারা ফেরত আসতে উৎসাহী হবে, সেই বিষয়েও আমাদের সরকারি দল আজকে উল্লেখযোগ্য কোনো ক্ষেত্র বা কোনো কিছু দেখিয়ে যেতে পারেননি।
এবং আমার দলের উপনেতা ও সাংসদ এসে দেখিয়ে যাবেন যে যেহেতু আজকে বাইরের দেশে চলে যাওয়ার কারণে দেশের এই ক্ষতিগুলো হচ্ছে, তাই আজকে দেশের উচ্চশিক্ষার মান উন্নয়নের জন্য এই মুহূর্তে কোন পদক্ষেপগুলো বেশি জরুরি। এক্ষেত্রে তারা দেখিয়ে যাবেন কেন আমাদের শিক্ষা খাতে দুর্নীতি বন্ধ করা প্রয়োজন, কেন বাজেটের অপব্যবহার রোধ করা প্রয়োজন, কেন বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা ও থিসিসে বাজেট বাড়ানো প্রয়োজন, কেন অসুস্থ রাজনীতি বন্ধ করা প্রয়োজন, শিক্ষক নিয়োগে সচেতন হওয়া প্রয়োজন এবং র্যাঙ্কিং এর প্রতি মনোযোগী হওয়া প্রয়োজন। মাননীয় স্পিকার, যদি এই জিনিসগুলো আমরা আমাদের দেশীয় বিশ্ববিদ্যালয়গুলোতেই বা আমাদের দেশের উচ্চশিক্ষার ক্ষেত্রে এই জায়গাগুলো নিশ্চিত করতে পারি, তবে আমাদের দেশের শিক্ষার্থীদের কখনোই বাইরের দেশে গিয়ে জ্ঞান অর্জনের প্রয়োজন হবে না। মাননীয় স্পিকার, চলুন এবার দেখে আসি উচ্চশিক্ষার জন্য বাইরে যাওয়ার প্রবণতার ফলে। পয়েন্ট অফ ইনফরমেশন, আপনি বলেছেন নিশ্চিত করতে হবে, যতদিন না পর্যন্ত আপনি নিশ্চিত করতে পারছেন ততদিন পর্যন্ত কেন আপনি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য দেশে বাইরে যাওয়াকে সমর্থন করছেন না? আমরা সমর্থন এই জন্য করছি না যে আজকে যদি আপনি এই মুহূর্ত থেকে তাদেরকে বাইরে যাওয়ার জন্য উৎসাহিত করতে থাকেন, তবে কখনোই আমরা উচ্চশিক্ষার এই মানটাকে পুরোপুরি নিশ্চিত করতে পারবো না। কেননা মেধাবী ছাত্রদের ব্যতীত আমরা কখনোই এই জায়গাটি সুনিশ্চিত করতে পারবো না। এবং দ্বিতীয়ত, যারা আজকে দেশের বাইরে চলে যাচ্ছে তারা কিভাবে ফেরত আসবে এবং তারা যে ফেরত আসে উৎসাহিত হচ্ছে না, কেন উৎসাহিত হচ্ছে না, সেই জায়গাগুলোর কারণটাই আজকে আমরা আমাদের দল থেকে দেখিয়ে যাচ্ছি। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন, সম্প্রতি ওয়ার্ল্ড ইকোনমিক্স ফোরামের একটি গবেষণায় দেখা গিয়েছে 15 থেকে 29 বছর বয়সী বাংলাদেশি শিক্ষিত তরুণদের মধ্যে 82% উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে গিয়ে স্থায়ী হতে চায় এবং 2018 সালে বাংলাদেশ থেকে বিদেশে গিয়ে স্থায়ী হওয়া 43%ই ছিলেন উচ্চশিক্ষিত ব্যক্তিগণ। উচ্চশিক্ষার জন্য বিদেশে গিয়ে স্থায়ী হবার এই সংখ্যাটিতে সবচেয়ে এগিয়ে আছে আমাদের প্রাণপ্রিয় বুয়েট। জি মাননীয় স্পিকার, আমাদের সবার স্বপ্নের বুয়েট, যেখানে দেশের সবচেয়ে সর্বোচ্চ প্রতিভাবান ও মেধাবী ছাত্ররা ভর্তি হয়। 2017 সালে জনকণ্ঠের একটি প্রতিবেদন অনুযায়ী বুয়েটের একজন ছাত্রের পিছনে প্রতি বছর খরচ হয় গড়ে 1,27,372 টাকা। প্রতি বছর হাজার হাজার শিক্ষার্থী যখন বুয়েট থেকে বের হয়, এরপর আরো উচ্চশিক্ষার জন্য পাশ্চাত্যের কোনো দেশে গিয়ে সেখানে স্থায়ী হয়ে যাচ্ছে, তখন দেশীয় অর্থের যে কি নিদারুণ অপচয়টি ঘটছে তার বলার অপেক্ষা রাখে না। মাননীয় স্পিকার, আর চলুন আমরা 1971 সালের দিকে একটু ফিরে দেখি। 1971 সালের 14 ডিসেম্বর আমরা কি দেখেছিলাম? পাকিস্তানিদের বুদ্ধিজীবী হত্যার ফলে মেধাশূন্য বাংলাদেশের উন্নয়ন পিছিয়ে গিয়েছিল কয়েক বছর। আজ যদি আমরা নিজ দেশের শিক্ষা ব্যবস্থাকে উন্নত না করে এই মেধা পাচারের ধারাটিকে অব্যাহত রাখতে দেই, তবে এই বুদ্ধি বিপ্লব ও বাংলাদেশকে আবার থমকে যেতে হবে সেই 14 ডিসেম্বরে। মাননীয় স্পিকার, আমরা জানি যে একটি দেশের উন্নতির প্রধান হাতিয়ারটি হলো গবেষণা। যত বেশি আমাদের দেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে গবেষণা হবে, যত বেশি থিসিস হবে, তত বেশি আমাদের দেশটি জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে এগিয়ে যাবে, দেশের তত বেশি উন্নত হবে। কিন্তু মাননীয় স্পিকার, যদি আজকে আমরা কোনো সুনির্দিষ্ট প্রক্রিয়া ছাড়া এবং আজকে আমরা কোন রকম পরিকল্পনা ছাড়া যদি তাদেরকে দেশের বাইরে চলে যেতে দেই মাননীয় স্পিকার, তাহলে এই মেধাশূন্য দেশটি কখনোই আমাদের শিক্ষা গবেষণার ক্ষেত্রে আশানুরূপ ফল বয়ে আনতে পারবে না। তাই মাননীয় স্পিকার, এই যুগে এসে যেন আজকে আমাদের এই সংসদে আমরা এটি প্রমাণ করার চেষ্টা করব যে আমাদের বর্তমানে নিজের দেশের শিক্ষা ব্যবস্থাটিকে উন্নত করার পিছনে মনোযোগ দেওয়াটি বেশি প্রয়োজন এবং সেই জন্য আমাদের উচিত আজকে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় বেশি মনোযোগ দেওয়া। তাই মাননীয় স্পিকার, আজকে এই সংসদে এই অমূলক প্রস্তাবটি যেন কোনোভাবেই গৃহীত না হয় তার জোর দাবি জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। মোট সময় 5 মিনিট। ধন্যবাদ বিরোধী দলীয় নেতা আপনার বক্তব্য উপস্থাপনের জন্য। এবারে ডেকে নিচ্ছি সরকার দলীয় মন্ত্রী ফেরদৌস তাজিমকে। আমাকে শোনা যাচ্ছে? জি, আপনাকে শোনা যাচ্ছে। ধন্যবাদ মাননীয় স্পিকার, এই মহান সংসদে আমাকে সুযোগ দেওয়ার জন্য। আজ আমাদের সরকার দল কর্তৃক প্রস্তাবিত বিষয়টি হচ্ছে আজকের সংসদ শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে যাওয়াকে সমর্থন করে এবং সঙ্গত কারণেই আমি ও আমার দল এর পক্ষে অবস্থান করছি। মাননীয় স্পিকার, আমরা জানি বাংলাদেশ একটি উন্নয়নশীল রাষ্ট্র। শিক্ষা, অর্থনীতি, গবেষণা, সামাজিক অবকাঠামো সহ প্রত্যেকটি ক্ষেত্রেই উন্নত দেশগুলোর তুলনায় বাংলাদেশ অনেক পিছিয়ে। এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য দরকার উচ্চশিক্ষায় শিক্ষিত একটি জনশক্তি, যারা দেশের প্রত্যেকটি পিছিয়ে পড়া খাতকে উন্নত দেশের পর্যায়ে নিয়ে যাবে। কিন্তু মাননীয় স্পিকার,
অত্যন্ত দুঃখের সাথে আমাকে বলতে হচ্ছে এখন পর্যন্ত আমাদের দেশে উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থীদের মানবনত সুযোগ নেই এবং শিক্ষার গুণগত মান ও অবকাঠামোর যথেষ্ট দুর্বলতা রয়েছে। মাননীয় স্পিকার, আমার বিরোধী দলীয় নেতা প্রথমেই বলে গেলেন বিশ্ববিদ্যালয়ের গবেষণার পর্যাপ্ত অর্থ নেই। মাননীয় স্পিকার, আমাদের দেশে পর্যাপ্ত অর্থ নেই বলেই কিন্তু মাননীয় স্পিকার আমরা বিদেশে উচ্চশিক্ষার জন্য যেতে যাচ্ছি। মাননীয় স্পিকার, তিনি বলে গেলেন মেধাবীরা স্থায়ীভাবে ওখানে থেকে যাচ্ছে, মেধার পাচার হচ্ছে। কিন্তু মাননীয় স্পিকার, আমাদের কিন্তু যারা উচ্চশিক্ষার জন্য প্রতি বছর যে পরিমাণ শিক্ষার্থী বিদেশে যাচ্ছে, কিন্তু সকলে কিন্তু থেকে যাচ্ছে না মাননীয় স্পিকার, অনেকেই ফিরে আসছে এবং যারা ফিরে আসছে তারা দেশের উন্নয়নে প্রভূত অবদান রাখছে। মাননীয় স্পিকার, আমাদের দেশের শিক্ষার্থীর সংখ্যার চেয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ের আসন সংখ্যা অনেক কম। এছাড়াও 103টি বেসরকারি বিশ্ববিদ্যালয় থাকলেও একাডেমিক কার্যক্রম চলছে মাত্র 95টিতে এবং 5টি বিশ্ববিদ্যালয়ের বোর্ড অফ ট্রাস্টিজ এর মধ্যে দ্বন্দ্ব চলছে, যা গড়িয়েছে আদালত পর্যন্ত। 3টি বিশ্ববিদ্যালয় অনুমোদিত ক্যাম্পাসে শিক্ষা পরিচালনা করছে। চলমান 91টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে 35টিতে উপাচার্য নেই, 17টিতে উপ উপাচার্য নেই এবং 50টিতে আইন অনুযায়ী কোষাধ্যক্ষ নেই। স্থায়ী ক্যাম্পাসেও যায়নি অনেক বিশ্ববিদ্যালয়। মাননীয় স্পিকার, এইসব বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান কতটা তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। উচ্চশিক্ষার ক্ষেত্রে কয়েকটি সূচকে উন্নতি ঘটাতে না পারলে তা কার্যকরী হয়ে ওঠে না মাননীয় স্পিকার। এর মধ্যে দূরদৃষ্টি ও কর্মপরিকল্পনা, প্রশাসন, শিক্ষা ও গবেষণা, গুণগত মান, আর্থিক ব্যবস্থা সহ আরো কিছু দিক রয়েছে। মাননীয় স্পিকার, আমাদের দেশের উচ্চশিক্ষায় দূরদৃষ্টি ও কর্মপরিকল্পনার অভাব দৃশ্যমান। বেশিরভাগ শিক্ষার্থীর মাঝে আন্ডারগ্রেড সেন্ট্রিক অর্থাৎ গ্রাজুয়েশন শেষ করেই আমাকে চাকরি করতে হবে এমন মনোভাব বিদ্যমান। এর ফলে আমাদের উচ্চশিক্ষা, যা আমাদের বিরোধী দলের বা উচ্চশিক্ষার পরে যে স্নাতকোত্তর যে পড়াশোনা, যেখানে গবেষণা নির্ভর, মূলত আমার বিরোধী দলীয় নেতা বলে গেলেন যে গবেষণায় আমাদেরকে উন্নত করতে হবে, কিন্তু আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার ভীতি অন্য এরকম নয়। এজন্যই আমাদের দেশের শিক্ষার্থীরা বিদেশে উচ্চশিক্ষায় গিয়ে নিজেদেরকে যথার্থভাবে শিক্ষিত করে তুলতে পারবে এবং পরবর্তীতে এদের মধ্যে থেকে যারা সরকারিভাবে বিভিন্ন খাতে স্কলারশিপ নিয়ে যাবে তাদেরকে অবশ্যই ফিরে আসতে হবে এবং যারা নিজ উদ্যোগে, যাদের স্বপ্ন ছিল যে একজন শিক্ষার্থীর হয়তো অনেকের স্বপ্ন থাকে সে বড় হয়ে নাসায় জব করবে অথবা গুগলের মতো বিখ্যাত কোম্পানিতে জব করবে, কিন্তু এসব কোম্পানির চাহিদা অনুযায়ী চাকরি করার জন্য তার যে সকল যোগ্যতার প্রয়োজন সেই যোগ্যতা অনুযায়ী সকল কোর্স কিন্তু মাননীয় স্পিকার বাংলাদেশে এই বর্তমানে নেই বা চালু নেই। ফলে সে বিদেশে এগুলো করে নিজেকে যোগ্য প্রমাণ করে যদি নাসা বা গুগলের মতো নামি দামি ফেসবুকের মতো কোম্পানি, আইটি কোম্পানিতে গুলোকে চাকরি করে, তাহলে বাংলাদেশের নামই উজ্জ্বল হয়। মাননীয় স্পিকার, বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং এর কথা আমার বিরোধী দলীয় নেতা বলে গেলেন। এই র্যাঙ্ক করতে হলে একটি খাত কিন্তু আছে মাননীয় স্পিকার, সেই দেশটির বিশ্ববিদ্যালয় গুলোকে বাইরের দেশে কতটা জানে, বাইরের দেশের এমপ্লয়ার বা যারা চাকরি দিবে তারা সেই দেশটির বিশ্ববিদ্যালয়গুলোকে কতটা চেনে। মাননীয় স্পিকার, এগুলো নির্ভর একজন বাংলাদেশের বিশ্ববিদ্যালয় থেকে পড়ে যদি বিদেশে উচ্চশিক্ষায় যায় এবং তার ফলে সেখানে লেখাপড়ার ফলে কিন্তু বাংলাদেশের বিশ্ববিদ্যালয়টি মাননীয় স্পিকার মানুষের কাছে পরিচিত হয়, ফলে এর র্যাঙ্ক কিন্তু আলটিমেটলি বেড়েই যাচ্ছে মাননীয় স্পিকার। এছাড়াও তিনি বলে গেলেন 14 ডিসেম্বরে আমাদের দেশ মেধাশূন্য হয়ে কয়েক বছর পিছিয়ে গেছে মাননীয় স্পিকার, কিন্তু এই কয়েক বছর পিছিয়ে যাওয়ার ফলে যে মেধাশূন্য হয়েছে, এই মেধাবীদের যদি আবার তৈরি করতে হয় মাননীয় স্পিকার, আমাদের তাহলে অবশ্যই উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে হবে, কারণ এবং বিদেশ থেকে যারা উচ্চশিক্ষিত হয়ে দেশে ফিরে আসবেন তারাই পরবর্তীতে বাংলাদেশের পরবর্তী প্রজন্মে শিক্ষাদানে প্রভূত অবদান রাখবেন মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, একটি সমীক্ষায় দেখা যায় 2020 সালে শুধুমাত্র বিজ্ঞান খাতের গবেষণায় ইউএসএ তে 450 বিলিয়ন মার্কিন ডলার খরচ করেছে এবং চায়না 378 বিলিয়ন মার্কিন ডলার খরচ করেছে, যেখানে বাংলাদেশের টোটাল জিডিপির পরিমাণ মাননীয় স্পিকার 302.6 বিলিয়ন মার্কিন ডলার। অর্থাৎ বোঝাই যাচ্ছে আমাদের দেশে অর্থনৈতিক উন্নয়নের পরিমাণ কতটা কম। তো মাননীয় স্পিকার, আমরা একই সাথে শিক্ষা এবং উচ্চশিক্ষার উন্নয়ন এবং চাকরি ক্ষেত্রের উন্নয়ন একই সাথে করতে পারবো না আমাদের বর্তমান অর্থনৈতিক অবস্থা অনুযায়ী। তাই আমাদেরকে উচ্চশিক্ষার জন্য তাদেরকে বিদেশে যাওয়ার সুযোগ তৈরি করে দিয়ে আমাদেরকে তাদের জন্য কর্মক্ষেত্র তৈরি করতে হবে। এই পরিপ্রেক্ষিতে আমাদের সরকার পদ্মা সেতু, রেল, মেট্রো রেল এবং বিভিন্ন রূপপুর পারমাণবিক কেন্দ্র সহ বিভিন্ন কৃষি প্রকল্প তৈরি করছে এবং এতে দক্ষ কারিগরের বা দক্ষ জনশক্তির প্রয়োজন রয়েছে। যারা বিদেশে পড়তে যাবে তারা এসেই কিন্তু এই সকল খাতে অবদান রাখতে পারবে এবং তারাই বড় এই সকল বাইরে থেকে যারা ফিরে আসবে, ফিরে এসে তারা কিন্তু মাননীয় স্পিকার শিক্ষক হিসেবেও পরবর্তীতে আমাদের দেশের বিশ্ববিদ্যালয়কে র্যাঙ্ক করতে সহায়তা করতে পারবে। আমরা এই সমস্যা সমূহ সমাধান খুব সহজেই করতে পারবো অদূর ভবিষ্যতে। মাননীয় স্পিকার, আমাদের দেশের ডক্টর মোহাম্মদ ইউনূস বা স্কয়ার কোম্পানির সিইও তপন চৌধুরীর মতো অনেক গুণবানরাই বিদেশ থেকে উচ্চশিক্ষা নিয়ে এসে 15 সেকেন্ড সময় বাইরে থেকে পিএইচডি করে নিয়ে এসে অর্জিত জ্ঞানের মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। একটি কথা বলে শেষ করে দিতে চাই, 1978 সাল থেকে
2014 সাল পর্যন্ত 4 মিলিয়ন চীনের শিক্ষার্থীরা বাইরে গেছে এবং ফিরে এসেছে 1.8 মিলিয়নের মতো। কিন্তু মানে স্পিকার, সবাই কিন্তু ফিরে আসেনি, কিন্তু তাও চীনের শিক্ষার্থীদের এই ফিরে আসার হার অনুযায়ী তাদেরকে প্রশ্ন করা হলে তারা 2 দশক আগে উত্তর দিত মাই মাদারল্যান্ড নিডস মি, আর এখন তাদেরকে জিজ্ঞেস করলে তারা উত্তর দেয় আই নিড মাই মাদারল্যান্ড। অর্থাৎ তাদের এই 20 বছরে তাদের বিদেশ যাওয়ার ফলে তাদের সম্পূর্ণরূপে তাদের কর্মক্ষেত্র এবং তাদের সম্পূর্ণ সবকিছু চেঞ্জ হয়ে গেছে। সুতরাং আমরা বলতে পারি বাংলাদেশকে উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশে কনভার্ট করতে এই দাবি জোর যুক্তি জানাচ্ছি এবং আমাদের এই দাবি যদি মোট সময় ধন্যবাদ সরকার দলীয় মন্ত্রীকে। এবারে বক্তব্য প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি বিরোধী দলীয় উপনেতা সাকিব হক জিসানকে। আমাকে শোনা যাচ্ছে? জি, আপনাকে শোনা যাচ্ছে। ধন্যবাদ মাননীয় স্পিকার। আজকের সংসদ শিক্ষার্থীদের সমর্থন করে সরকারি দলের সদস্যবৃন্দ যুক্তি দিয়ে যাচ্ছেন উচ্চশিক্ষার জন্য বিদেশে গেলে কি কি উপকার, সে বিষয়গুলো তুলে ধরার মাধ্যমে। কিন্তু নিজ দেশের উচ্চশিক্ষা ব্যবস্থায় কেমন পদক্ষেপ নিলে আমাদের দেশীয় শিক্ষার্থীরা এর সুবিধা ভোগ করতে পারবে এবং দেশকে আরো এগিয়ে নিয়ে যেতে পারবে, সেই বিষয়ে যেন নজর পড়ছে না মাননীয় স্পিকার। যদি সেই দিকে নজর দিতেন তবে মেনে নিতেন যে কেবল সঠিক সিদ্ধান্ত এবং যথাযথ পদক্ষেপই পারে দেশেই উচ্চশিক্ষার বিস্তার ঘটাতে মাননীয় স্পিকার। আজ আমি এবং আমার দল সেটাই প্রমাণ করে যাব যে এই সংসদ নিজ দেশে উচ্চশিক্ষার যথাযথ ব্যবস্থা না করে দেশের বাইরে যাওয়াকে সমর্থন করে না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, সরকারি দলের প্রধানমন্ত্রী বলে গেলেন পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী আসন সংখ্যা নিয়ে, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান নিয়ে, এবং সে সাথে এই বিষয়গুলো উল্লেখ করার পাশাপাশি আমাদের দেশে উচ্চশিক্ষার জন্য আমাদের গাফিলতি সহ সীমাবদ্ধতাও স্বীকার করে গিয়েছেন। কেবল 2 জন শিক্ষকের উদাহরণের মাধ্যমে স্বপ্নচারী শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় বাইরে যাওয়ার পর আবার দেশে ফিরে আসার বেমানান দৃষ্টান্ত প্রকাশ করে গিয়েছেন, যেখানে বিদেশে গিয়ে আবার ফিরে আসার শিক্ষার্থী সংখ্যা নেহাতি নগণ্য। মাননীয় স্পিকার, সরকারি দলের ছায়ামন্ত্রী বলে গেলেন আমাদের অর্থনৈতিক অবস্থার অজুহাত দেখে নিজেদের আমাদের অর্থনৈতিক অবস্থার অজুহাত দেখে নিজেদের অক্ষমতাকে প্রকাশ করে গেছে। মাননীয় স্পিকার, আমার বিরোধী দলীয় নেতা আমাদের বিরোধিতার ক্ষেত্র হিসেবে আজ বেশ কিছু বিষয় দেখিয়ে দিয়েছেন। তার মধ্যে একটি ছিল শিক্ষা খাতে দুর্নীতি করা প্রয়োজন। শুরু করা যাক সেই বিষয়ে। শিক্ষার মান নিয়ন্ত্রণ করা যায় দুভাবে: 1, পারস্পরিক সহযোগিতা ও প্রতিযোগিতার মাধ্যমে; 2, নিয়ন্ত্রক সংস্থার মাধ্যমে। দ্বিতীয়টি আমাদের দেশে বহুল প্রচলিত, কিন্তু তার ফলে বেড়ে যায় দুর্নীতি। তাই শেষ পর্যন্ত ব্যর্থ হয় মান নিয়ন্ত্রণ। কোন রকম গবেষণা কিংবা পর্যালোচনা ছাড়াই আসছে নিয়ম কানুন। শুধু তাই নয়, শিক্ষার সাথে জড়িত নয় এমন পেশাদারী প্রতিষ্ঠানও উচ্চশিক্ষাকে নিয়ন্ত্রণ করতে উৎসাহিত হয়। ফলে উচ্চশিক্ষার পাঠ্যক্রম পরিবর্তন হয়ে যায় তাদের কাছে বন্দী। শিক্ষক তার জ্ঞান, প্রজ্ঞা ও মননশীলতার ভিত্তিতে উচ্চশিক্ষায় প্রয়োজনীয় পরিবর্তন আনবেন, যাতে শিক্ষার্থীদের আগামী দিনের প্রয়োজনকে নতুন দিনের পেশাজীবীতে পরিবর্তন করা সম্ভব হয়। জি বলুন। আপনি আপনার দেশের উচ্চশিক্ষার ঘাটতি সম্পর্কে অনেক কথা বললেন এবং আপনি বললেন যে এই সুবিধা ও যথাযথ পদক্ষেপ নিশ্চিত না হওয়া পর্যন্ত আপনি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য বাইরে যাওয়াকে সমর্থন করছেন না। যতদিন এই সুবিধা এবং যথাযথ পদক্ষেপগুলো নিশ্চিত না হচ্ছে ততদিন কি তাহলে মানসম্মত উচ্চশিক্ষা থেকে বঞ্চিত হবে আমাদের দেশের শিক্ষার্থীরা? আপনার এই উত্তরটি আমার দলের প্রধানমন্ত্রী অলরেডি বলে গিয়েছেন, যথাযথ বলে গিয়েছেন, আশা করি সেটা শুনেছেন। ধন্যবাদ আপনার প্রশ্নটির জন্য। তো মাননীয় স্পিকার, যা বলছিলাম, গত 25 জুন 2021 প্রকাশিত tbsnews.net এর তথ্য মতে উচ্চশিক্ষা খাতের উন্নতি ও কোভিড-19 মহামারী মোকাবিলায় সামর্থ্য বাড়াতে বাংলাদেশের জন্য $19.10 কোটি ঋণ অনুমোদন করেছে বিশ্বব্যাংক, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 1622 কোটি টাকা। মাননীয় স্পিকার, সে টাকায় দেশের উচ্চশিক্ষা খাতে কি কি উন্নতি করছেন প্রশ্ন থাকলো সরকারি দলের কাছে। এবারে আসি মাননীয় স্পিকার আমাদের দেশের বাজেটের বিষয়, যেটা আমাদের মন্ত্রী বলে গেলেন অলরেডি। তো গত 18 জুন 2021 দৈনিক পত্রিকা যুগান্তরের তথ্য অনুযায়ী উচ্চশিক্ষা বিভাগকে 36,486 কোটি টাকা বাজেট বরাদ্দ করা হয় মাননীয় স্পিকার, যার মাঝে দেশের 49টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য বাজেট ঘোষণা করা হয়। সেখানে 10,032 কোটি 81 লাখ টাকা ছিল শুধুমাত্র পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য মাননীয় স্পিকার। গবেষণার জন্য রয়েছে মাত্র 100 কোটি 74 লাখ টাকা। যেখানে আপনার বাজেটের অবস্থা, সেখানে আপনি কিভাবে পরে নিচ্ছে মাননীয় স্পিকার, লক্ষ্য করুন আমাদের যে গবেষণা 100 কোটি 74 লক্ষ হচ্ছে মোট বাজেটের 1% কম। মাননীয় স্পিকার, বর্তমানে বাংলাদেশে 49টি পাবলিক, 104টি প্রাইভেট এবং 2টি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় রয়েছে। মাননীয় স্পিকার, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী একটি দেশের শিক্ষা খাতে জিডিপির 6% বা বাজেটের 20% বরাদ্দ পেলে তাকে আদর্শ মান ধরা হয়। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী পরে নিচ্ছে
মাননীয় প্রধানমন্ত্রী আগে তো নিজের জমি চাষ করবেন, সেখানে ফসল ভালো না হলে বাইরে দেখাই যায়, কিন্তু এত বিশাল বিশাল অনুদান আর বাজেট থাকা সত্ত্বেও কোন যুক্তিতে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে যাওয়াকে সমর্থন করছেন আমার বোধগম্য নয়। আর সরকার দলের সদস্যবৃন্দ দেশের বাইরে মেধা পাচারের কারসাজি নয়, বরং সঠিক পরিকল্পনা এবং এত বিশাল। কত মিনিট চলতেছে এখন? 1 মিনিট। কত মিনিট চলতেছে এখন? 3 মিনিট 30 সেকেন্ড। হ্যাঁ বলুন, পয়েন্ট অফ অর্ডারটা বলুন। স্পিকার, বিরোধী দলীয় উপনেতা একটু আগে বললেন যে গবেষণার জন্য দেশে বাজেট অত্যন্ত কম এবং তিনি একটি খুব নগণ্য সংখ্যা উল্লেখ করেছেন, এবং তিনি ঠিক তার পরেই বললেন যে এত বাজেট থাকার পরেও কিভাবে বাংলাদেশের শিক্ষার্থীরা উচ্চশিক্ষার জন্য কেন বাইরে যাবেন। উনি নিজেই নিজের কথার কন্ট্রাডিকশন করছেন, সাংঘর্ষিক কথা বলছেন। মাননীয় উপনেতা, আত্মপক্ষ সমর্থনের জন্য কিছু বলবেন? জি অবশ্যই মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমি বলেছি যে আমাদের যে বাজেটটা দেওয়া হয়েছে সেটা নিয়ে আমি বলিনি, আমি বলেছি এত এত বিশাল বাজেট, অর্থাৎ হচ্ছে যেটা বিশ্বব্যাংক থেকে দেওয়া হয়েছে সে টাকাটা আপনারা কি করছেন, আপনাদের যে পরিমাণটা দেওয়া হয়েছিল সেই টাকাটা আপনারা কি করছেন, যেখানে হচ্ছে আপনার পরিমাণ ছিল হচ্ছে 19,10,00,000 যেটা হচ্ছে 1,622 কোটি টাকা, সেই টাকায় কি করছেন সেটা বলেছিলাম, এবং বলেছিলাম যে 100 কোটি টাকা হচ্ছে আমাদের গবেষণায়, এটা নগণ্য। ধন্যবাদ মাননীয় স্পিকার। পয়েন্ট অফ অর্ডারটা গ্রহণ করছি না, আমি পরে ব্যাখ্যা দিব। ধন্যবাদ, আপনি আপনার বক্তব্য চালিয়ে যান। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আজ যদি সংসদে এই প্রস্তাবটি গৃহীত হয় তবে তা সরকারি দলের এই কারসাজির উপরে কালো পর্দা টেনে দিবে। বিশ্ববিদ্যালয়ের যে ব্যবস্থাগুলো পরিবর্তন হলে পরে নিচ্ছে, বিশ্ববিদ্যালয়ের যে ব্যবস্থাগুলো পরিবর্তন হলে মাত্র বিরোধী দলের উপনেতা বললেন সরকারি দলের কারসাজি। আমরা কোনো কারসাজি করতে আসিনি মাননীয় স্পিকার, আমরা এই পয়েন্ট অফ প্রিভিলেজটা নিচ্ছি না, পয়েন্ট অফ প্রিভিলেজটা নিচ্ছি না, কারণ এটা আসলে আপনাকে কত করে বলা হয়েছে বলে আমার মনে হচ্ছে না, এবং এটা বিতর্কের মধ্যে শুধুমাত্র ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজের একটা প্রতিফলন বলা চলে। তো সেই জায়গা থেকে পয়েন্ট অফ প্রিভিলেজটা নিচ্ছি না, আরো ব্যাখ্যা থাকলে পরে দিব। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, বলছিলাম বিশ্ববিদ্যালয়ের যে ব্যবস্থাগুলো পরিবর্তন হলে জাতির ইতিবাচক পরিবর্তন হবে বলে আমি মনে করছি, আমি সেই বিষয়গুলো আপনার কাছে সুপারিশ করতে যাচ্ছি। মাননীয় স্পিকার, প্রথমত গবেষণা ও শিক্ষার পরিবেশ, গবেষণার সংখ্যা ও সুনাম, সাইটেশন বা গবেষণার উদ্ধৃতি, এ খাত থেকে আয় এবং আন্তর্জাতিক যোগাযোগ বাড়াতে হবে। জার্নাল প্রকাশনা বাড়িয়ে ভালো মানের গবেষকদের উৎসাহিত করতে হবে মাননীয় স্পিকার। দ্বিতীয়ত, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পিএইচডি ডিগ্রিধারী শিক্ষকের সংখ্যা কম থাকায় ইউজিসি কোনো প্রাইভেট বিশ্ববিদ্যালয় প্রোগ্রাম চালু করার অনুমতি দেয়নি মাননীয় স্পিকার। অনেক দেশে পিএইচডি ডিগ্রির মান বজায় রাখার জন্য পিএইচডি থিসিস বিশেষজ্ঞের কাছে পাঠানো হয়, ইউজিসি এ ব্যাপারে নীতিমালা প্রণয়ন করতে পারে মাননীয় স্পিকার। এরপর আমি আসছি ছাত্রছাত্রীদের আবাসন হল তথা হোস্টেল সিট অথবা তাদের যে সংকটগুলো রয়েছে সেগুলো দূর করার পাশাপাশি উন্নত সুবিধা এবং স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে পর্যাপ্ত ভর্তুকি নিশ্চিত করতে হবে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, কেন্দ্রীয় লাইব্রেরির পাশাপাশি প্রত্যেকটি আবাসিক হলে উন্নত মানের লাইব্রেরি প্রতিষ্ঠা করতে হবে। দেশেই শিক্ষার মান উন্নয়নের পাশাপাশি কর্মসংস্থান বৃদ্ধিতে যথাযথ সমন্বয় সাধনের জোর দাবি জানাচ্ছে মাননীয় স্পিকার। একদিনে হয়তো উচ্চশিক্ষায় আমূল পরিবর্তন বা বিশ্ববিদ্যালয়ে বা বাংলাদেশে সবকিছু পরিবর্তন সম্ভব নয়, কিন্তু আমার বিশ্বাস সম্ভাবনাময় সুপারিশগুলো বাস্তবায়নে আমরা খুব দ্রুত বিশ্ববিদ্যালয় উচ্চশিক্ষায় মূল কাঠামোর দুর্বলতা কাটিয়ে উঠতে পারবো মাননীয় স্পিকার। কাজেই আজকের সংসদে এই অযৌক্তিক প্রস্তাবটি যেন গৃহীত না হয় এর জোর দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সকলকে। মোট সময় 5 মিনিট। ধন্যবাদ আপনাকে। ইতিমধ্যে বিতর্কটি উপভোগ হয়ে উঠেছে, আশা করছি সকলে বিতর্কটি উপভোগ করছেন। বিতর্কের এ পর্যায়ে বক্তব্য প্রদানের জন্য ডেকে নিচ্ছি সরকার দলীয় সাংসদ রেজাল রাহিমকে। ধন্যবাদ মাননীয় স্পিকার, আজকের এই মহান ছায়া সংসদে আমাকে বক্তব্য প্রদানের সুযোগ দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, আজকের এই সংসদে উপস্থিত সকলকে তাদের ভবিষ্যৎ পরিকল্পনার কথা যদি আমরা জিজ্ঞাসা করি তাহলে অধিকাংশই হয়তো বলবে উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার কথা। তাই যদি আজকের এই প্রস্তাবটি গৃহীত না হয় তাহলে ভেঙে যাবে এতসব শিক্ষার্থীর স্বপ্ন। যেসব শিক্ষক উচ্চশিক্ষার জন্য বিদেশে যান আর ফিরে না আসে, ওটা ওই শিক্ষকের গাফিলতি এবং অসততা। আবার তাদের কিছু কারণ আছে, যেমন দেশে সঠিক গবেষণার সুযোগ না পাওয়া, ফান্ডিং না পাওয়া, কর্মক্ষেত্রে সঠিক সম্মান এবং সুযোগ না পাওয়া। সবাই ফিরে আসে না তাও নয়, অনেকেই দেশের মাতৃপেটা নিয়ে ফিরে আসলেও পর্যাপ্ত সুযোগ সুবিধা সম্মান না পেয়ে এ যাত্রায় তারা পুরো পরিবার সহ বিদেশে পাড়ি জমান। তাই আমরা বর্তমানে তাদের জন্য সেরকম পদক্ষেপ নিব যেন তাদের ফিরিয়ে এনে দেশে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া যায়। বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমাদের যেসব শিক্ষার্থীরা পড়াশোনার জন্য গিয়েছিল এখন তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি মেম্বার হিসেবে আছেন মাননীয় স্পিকার, তাদেরকে যদি আমরা দেশে ফিরিয়ে আনতে পারি এবং বাংলাদেশের বিভিন্ন
বিশ্ববিদ্যালয়ে তাদেরকে দায়িত্ব দিতে পারি, তাহলে কিন্তু তারা আমাদের শিক্ষা ব্যবস্থাকে একটি উন্নতির শিখরে নিয়ে যাবে মানে স্পিকার। আমরা যদি চীনের দিকে তাকাই, কয়েক দশক আগে চীনের অবস্থাও ভালো ছিল না মানে স্পিকার। চীন থেকে যেসব শিক্ষার্থী যেত তাদের ৮০% দেশে ফিরে আসতো না, কিন্তু ধীরে ধীরে সেটা কমে আসছে। এক সময় শুধুমাত্র ৫% শিক্ষার্থী দেশে ফিরে আসতো, তারপর সেটা ৩% এবং বর্তমানে ৮০% শিক্ষার্থী চীনে ফেরত যায়। তার কারণটি আমাদের দলের মন্ত্রী কিছুক্ষণ আগে বলেছিলেন। তিনি বলেছেন যে তখন চীনের পরিস্থিতি ছিল এরকম, মাই মাদারল্যান্ড নিডস মি, তাদের দেশ তাদেরকে দরকার, তাই তারা দেশমাতৃকা টানে দেশকে সার্ভিস দেওয়ার জন্য চীনে ফিরে যেত। এবং বর্তমানে তাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে দে নিডস দেয়ার মাদারল্যান্ড, তাদের মাতৃকা দরকার, কারণ তারা বিদেশে সঠিক সুযোগ সুবিধা পাচ্ছে না, তাই তাদের সুযোগ সুবিধা এখন চীন বেশি দিচ্ছে, তাই তারা চীনে এখন বেশি ফেরত যাচ্ছে মানে স্পিকার। লক্ষ্য করুন মানে স্পিকার, আমাদের বিরোধী দল বারবারই বলে যাচ্ছে দেশের অবকাঠামো উন্নয়ন না করে, দেশের বিভিন্ন সমস্যার কথা তারা দেখিয়েছেন, এসব দেশের উন্নতি না করে তারা শিক্ষার্থীদেরকে বিদেশে যাওয়া সমর্থন করে না। তাদেরকে যদি আমরা শিক্ষার্থীদেরকে বিদেশে যাওয়া সমর্থন না করি, শিক্ষা ব্যবস্থা তারপর বাংলাদেশের যেসব অবকাঠামোগত দুর্বলতা রয়েছে সেগুলো রাতারাতি ঠিক হয়ে যাবে না মাননীয় স্পিকার। তার জন্য এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া এবং তার জন্য যথেষ্ট সময়ের প্রয়োজন। এতদিন কি শিক্ষার্থীরা বসে থাকবে দেশে? তারা কি বিদেশে যাবে না? তাদেরকে আমরা উৎসাহিত করবো না? দেখুন মাননীয় স্পিকার, শিক্ষা একটি মৌলিক অধিকার। আমরা যদি তাদেরকে যেতে না দিই, তাদেরকে নিরুৎসাহিত করি, তাহলে শিক্ষাক্ষেত্রে বাংলাদেশ কিভাবে এগিয়ে যাবে? হয়তো বাংলাদেশ থেকে যদি শিক্ষার্থীরা বিদেশে যেতে না পারে, তাহলে হয়তো বাংলাদেশের একটি শিক্ষার ক্ষেত্রে নর্থ কোরিয়ার মতো কোনো কিছু হয়ে যাবে মাননীয় স্পিকার। স্পিকার, বাংলাদেশ থেকে যদি শিক্ষার্থীদেরকে আমরা যদি আমরা বাংলাদেশ থেকে শিক্ষার্থীদেরকে বিদেশে যেতে না দিই, তাহলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা কখনোই উন্নতি হবে না মাননীয় স্পিকার। যদি আমরা শিক্ষার্থীদেরকে বিদেশে যেতে দিই এবং তারা বাংলাদেশে ফিরে আসে, তাহলেই মাননীয় শিক্ষা ব্যবস্থা উন্নয়ন করা সম্ভব। এবং এটা করে দেখিয়েছে পাকিস্তানের একটি বিশ্ববিদ্যালয় চালু হয়েছে কেবল 2012 সালে, এবং সেই বিশ্ববিদ্যালয়ের ফাউন্ডিং চ্যান্সেলর ছিল একজন 34 বছর বয়সী ওমর সাইফ, এবং সে পাকিস্তানে ব্যাচেলর ডিগ্রি কমপ্লিট করে এবং তারপর সে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করে এবং এমআইটিতে সে পোস্টডক করে, এবং পোস্টডক করার পর পাকিস্তানে তাকে ফিরিয়ে আনা হয় এবং তাকে সেই বিশ্ববিদ্যালয়ের পূর্ণ ভাইস চ্যান্সেলর দায়িত্ব দেওয়া হয়, এবং সে বিশ্ববিদ্যালয়টিকে তৈরি করে এমআইটির মডেল অনুসারে, এবং বর্তমানে বিশ্বের বিভিন্ন দামি দামি জার্নালে ওই বিশ্ববিদ্যালয় থেকে থিসিস প্রকাশিত হচ্ছে মাননীয় স্পিকার। এবং এমআইটি থেকে প্রকাশিত ইনফরমেশন টেকনোলজি জার্নালটিও তারা পাকিস্তান এডিশন বের করছে তাদের বিশ্ববিদ্যালয় থেকে, যেটা কিনা আমেরিকার 1 নম্বর বিশ্ববিদ্যালয় থেকে বের হয় মাননীয় স্পিকার। তাই যদি আমরা পাকিস্তানের মতো এই পদক্ষেপ নিতে পারি, বিভিন্ন শিক্ষার্থীরা যারা বিদেশে চলে গিয়েছে উত্থাপন করবে। ধন্যবাদ স্যার, আপনি বললেন যে আমাদের পাকিস্তান একটা উদাহরণ দিয়েছেন, ধন্যবাদ। তো আমাদের দেশেও তো জাফর ইকবাল স্যারের কথা বলে গিয়েছেন, তো তারপরও বাংলাদেশের কেন কোনো বিশ্ববিদ্যালয় অবস্থান 500-এর মধ্যে থাকলো না, যেখানে পাকিস্তান বা ভারত রয়েছে? আশা করি উত্তর দিয়ে যাবেন। মাননীয় স্পিকার, আমি আগেই বলেছি এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া এবং এটি ধীরে ধীরে উন্নতি হবে, এবং আমার বক্তব্যের মাধ্যমে আপনি বাকি উত্তরটি পেয়ে যাবেন মাননীয় স্পিকার। মানে স্যার, উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে চাইলে প্রথমে আপনাকে ভাবতে হবে আপনি কেন বিদেশে যেতে চান, এবং তারপর ভাবতে হবে আপনি যে বিষয়টি করার জন্য বিদেশে যেতে চাইছেন সেই কোর্সটি দেশে কোথাও করা যায় কিনা। যদি করা যায় তাহলে ভাবতে হবে দেশে এবং বিদেশে আপনি কি কি সুবিধা এবং অসুবিধা পাবেন। দেখুন মাননীয় স্পিকার, বাংলাদেশের সুবিধা অসুবিধার কথা চিন্তা করলে দেখুন, বাংলাদেশে আপনি সব ধরনের সুবিধা পাচ্ছেন, তারপরেও আপনি বিদেশের যে ফান্ডিংটা পাচ্ছেন, বিদেশের সহায়তা পাচ্ছেন, সেটা কি বাংলাদেশের যখন সব সুবিধা আছে তারপরেও কিন্তু সেই সুবিধাটা বিদেশ থেকে আপনি পাচ্ছেন, তাহলে আপনি সেই সুবিধাটা কেন নিবেন না? বাংলাদেশে যেখানে 8 লক্ষ শিক্ষার্থী এইচএসসি পাস করে বের হয় এবং বাংলাদেশে পাবলিক ইউনিভার্সিটিতে সিট আছে মাত্র 50,000, সেক্ষেত্রে যদি বাংলাদেশের সকল অবকাঠামোগত সুবিধা হয়, বাংলাদেশে যদি শিক্ষার্থীদের সংখ্যা পাবলিক বিশ্ববিদ্যালয়ে 1 লাখ হয়, তারপরে বাকি 7 লাখ শিক্ষার্থী কিন্তু থেকেই যাচ্ছে, তারা যদি বিদেশে যেতে পারে তাহলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা অবশ্যই উন্নতি হবে মাননীয় স্পিকার। বিভিন্ন দেশে যেমন ভারত, পাকিস্তান, ইরান, তুরস্ক, মালয়েশিয়া এরকম বিভিন্ন দেশ নিজেরা ফান্ডিং করে পৃথিবীর সেরা সেরা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন স্কলারশিপ চালু রেখেছে, যেখানে শুধুমাত্র ওইসব দেশের ছাত্ররাই আবেদন করতে পারে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমাদের প্রধানমন্ত্রী তার প্রস্তাবের সময় একটি প্যারামিটার দেখিয়ে গিয়েছিলেন যে আমরা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ থেকে এমন কিছু স্কলারশিপ চালু করব এবং এমন কিছু পদক্ষেপ নিব যার জন্য বাংলাদেশ সরকার অর্থায়ন করবে, এবং শিক্ষার্থীরা ওই সুবিধা, যেসব শিক্ষার্থীরা এই অর্থায়নের সুবিধা পাবে তারা অবশ্যই দেশে ফিরে আসবে মাননীয় স্পিকার। দেখুন, যদি এসব শিক্ষার্থীরা ধীরে ধীরে দেশে ফিরে আসতে থাকে তাহলে বাংলাদেশের অবস্থা একদিন চীনের মতো হবে, বাংলাদেশের অর্থনীতি উন্নতি হবে, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থারও উন্নতি হবে মাননীয় স্পিকার। পৃথিবীতে উন্নত কয়েকটা দেশের কথা চিন্তা করেন, পৃথিবীতে 100 বিশ্ববিদ্যালয়ের কথা যদি চিন্তা করেন, সেখানে রয়েছে দক্ষিণ কোরিয়া, রয়েছে চীন, তারপরেও রয়েছে ভারত সহ অন্যান্য দেশ। কিন্তু
আপনি যদি ইন্টারন্যাশনাল শিক্ষার্থীদের কথা চিন্তা করেন, যারা সবচেয়ে বেশি আমেরিকাতে পড়তে যায় তাদের মধ্যে সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে চীন, তারপর রয়েছে দক্ষিণ কোরিয়া, তারপর রয়েছে ভারত। স্পিকার, দেখুন তাদের অবকাঠামোগত উন্নয়ন নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই, তারপরেও তারা কেন বেশি শিক্ষার্থী বিদেশে পাঠাচ্ছে? মানে স্পিকার, এটা এর উদাহরণ, এর যে তাদের যে উন্নতি হচ্ছে, তাদের শিক্ষার্থীরা বিদেশে যাওয়ার ফলে তা আমরা আমাদের দেশের মেগা প্রজেক্টগুলোর দিকে তাকালে দেখতে পাই। মানে স্পিকার, বাইরের দেশে আমরা তাই আমি বলতে চাই, আজকের এই প্রস্তাবটি যদি এই সংসদে গৃহীত না হয়, সময় চেয়ে নিচ্ছি, যদি এই প্রস্তাবটি সংসদে গৃহীত না হয় তাহলে পিছিয়ে পড়বে আমাদের শিক্ষার্থীরা, আমাদের শিক্ষা ব্যবস্থা কখনোই উন্নত হবে না। মানুষ স্পিকার, তাই আমি এবং আমার এই সংসদ জোর দাবি জানাচ্ছি যে এই সংসদে এই প্রস্তাবটি গৃহীত হোক। ধন্যবাদ মানুষ স্পিকার, ধন্যবাদ সবাইকে। মোট সময় 5 মিনিট 8 সেকেন্ড। ধন্যবাদ সরকার দলীয় সাংসদ। এবারে বক্তব্য প্রদানের জন্য ডেকে নিচ্ছি দলীয় সাংসদ জান্নাতুল ফেরদৌসকে। শোনা যাচ্ছে। স্পিকার, মাননীয় মন্ত্রী বললেন মানসম্মত নয় শিক্ষা ব্যবস্থা। হ্যাঁ, আমরাও বলছি মানসম্মত নয়, এবং আমরা এটা বলছি বাইরে পাঠানোকে সমর্থন না দিয়ে এই মান উন্নয়নের ব্যবস্থাই আমাদেরকে করে দিতে হবে। স্পিকার, এক সময় কিন্তু আমাদের দেশেও বাইরের দেশ থেকে পড়তে আসতো, সেই মান কেন আমরা ধরে রাখতে পারিনি? আশা করি উত্তর দিয়ে যাবেন। এবং তিনি র্যাঙ্কের কথা বললেন, তো মাননীয় সরকার দল র্যাঙ্ক বাইরের দেশে পড়তে গেলে হয় না। স্পিকার, আপনি যতটা থিসিস করবেন তার উপরে আপনার বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্ক নির্ভর করবে। এবং মাননীয় সাংসদ বললেন এখানের অধিকাংশ বলবে বাইরে যাবার কথা। হ্যাঁ, মাননীয় সভাপতি, স্পিকার বলবে, কিন্তু এটা কি সরকারের ব্যর্থতা নয়, এবং এটা থেকে কি আমাদের উত্তরণের পথ খুঁজতে হবে না? স্পিকার, ইতিমধ্যে আমার দলের বক্তারা মাননীয় বিরোধী দলের নেতা ও উপনেতা দেশের বাইরে যাওয়ার নেতিবাচক প্রভাব ও শিক্ষা খাতে দুর্নীতি বন্ধ করে বাজেটের সঠিক ব্যবহারের মাধ্যমে ও বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা ও থিসিসে বাজেট বাড়ানোর মাধ্যমে কি করে দেশে যথাযথ উচ্চশিক্ষার ব্যবস্থা করা যায় তা বলে গিয়েছেন। তাহলে স্পিকার, এবার আমি দেখিয়ে যাব কিভাবে অসুস্থ রাজনীতি বন্ধ করা, শিক্ষক নিয়োগে সচেতন হওয়া ও র্যাঙ্কিং এ মনোযোগী হওয়ার মাধ্যমেই দেশেই উচ্চশিক্ষার ব্যবস্থা করা সম্ভব। স্পিকার, লক্ষ্য করুন, কিছুদিন আগেরই একটি টকশোতে দেখেছি ডক্টর সাইফ, আমেরিকার প্রখ্যাত বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া ডেভিসের ইলেকট্রিক্যাল ও কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টের চেয়ার। উনি কোন মাপের একজন বিজ্ঞানী আমরা তা সবাই জানি, কিন্তু তিনি কিন্তু এসএসসি ও এইচএসসি দুটো পরীক্ষাতে দেশের মধ্যে প্রথম হবার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিজিক্স ডিপার্টমেন্টেই ভর্তি হয়েছিলেন। কিন্তু সে সময় ক্যাম্পাসে তার সামনেই তার বন্ধুকে রাজনৈতিক কারণে ছুরি মারা হয়। স্পিকার, তাই দেখে তিনি তুরস্কে গিয়ে তার ব্যাচেলর শেষ করেন এবং এরপরে তিনি আমেরিকাতে চলে যান। স্পিকার, এই হলো প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থা। স্পিকার, আমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি, পরিচালনা, নিয়োগ থেকে শুরু করে সব ক্ষেত্রে অসুস্থ রাজনীতি মূল নিয়ামক হয়ে ওঠার কারণে পড়ালেখা, গবেষণা, প্রবন্ধ, নিবন্ধ বের করা একেবারেই একটা জটের সৃষ্টি করেছে। এখানে শিক্ষা ছাড়া সবকিছুকে মূল্য দেওয়া হয়। স্পিকার, বাইরের দেশে কেন যেতে হবে যদি অসুস্থ রাজনীতি মুক্ত বিশ্ববিদ্যালয় গড়ে আমাদের দেশেই পারি যথাযথ পরিবেশ সৃষ্টি করতে উচ্চশিক্ষার। স্পিকার, এবার একটু দেখি শিক্ষক নিয়োগের ব্যাপারটি। 14 মে 2021 বাংলাদেশ প্রতিদিনের একটি প্রতিবেদন অনুযায়ী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুল সোবহান তার মেয়াদের শেষ কর্মদিবসে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পদে 141 জনকে একযোগে নিয়োগ দিয়ে আলোচিত হয়েছেন। এছাড়াও তার নিজের মেয়ে ও জামাতাকে বিশ্ববিদ্যালয়ের আইন পরিবর্তন করে শিক্ষক নিয়োগ দেওয়ার অভিযোগের প্রমাণও পেয়েছে ইউজিসি। এরকম আরো অনেক কিছুর পরেও তাকে উপাচার্য পদে বহাল রাখা হয়েছে। স্পিকার, দেশে এরকম গত 2 বছরে 10টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের প্রমাণ পাওয়া যায় এবং 5টি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে তদন্ত করে প্রতিবেদন জমা দিয়েছে ইউজিসি। নিচ্ছি না। স্পিকার, লজ্জা হয় মাঝে মাঝে এরকম খবর দেখলে। স্পিকার, একটি স্পষ্ট যে কখনোই বাইরের দেশে উচ্চশিক্ষায় যাওয়াকে সমর্থন নয়, বরং যথাযথ শিক্ষক এবং অন্যান্য পদক্ষেপ গ্রহণের দিকে সরকারের দৃষ্টিপাত করা দরকার। স্পিকার, এটি সম্ভব হবে আমাদের দেশের উচ্চশিক্ষার যথাযথ পরিবেশ তৈরি করা। নিচ্ছে না। স্পিকার, এবার আমি যাব র্যাঙ্কিং এ মনোযোগী হবার ব্যাপারটিতে। গত 8 জুন ইউএস প্রকাশিত তাদের সুপরিচিত ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং 2022, এই র্যাঙ্কিং এর 97টি দেশের 1300 বিশ্ববিদ্যালয়ের সার্বিক অবস্থান দেওয়া হয়েছে। এতে কিন্তু আমাদের প্রাচ্যের অক্সফোর্ড খ্যাতনামে ঢাকা বিশ্ববিদ্যালয় ও দেশের আরেক স্বনামধন্য বিশ্ববিদ্যালয় বুয়েটের অবস্থান
500 এর মধ্যে নাই, অথচ ভারতের 8টি ও পাকিস্তানের 3টি বিশ্ববিদ্যালয় 500 এর তালিকায় রয়েছে। এর কারণ হিসেবে আমরা একটা উদাহরণ দিতে পারি, ভারতের আইআইটি মুম্বাই বিশ্ববিদ্যালয়ের গবেষণার খাতে যেখানে বরাদ্দ ছিল 255 কোটি রুপি অর্থাৎ প্রায় 320 কোটি টাকা, সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষণার খাতে বরাদ্দ ছিল মাত্র 12 কোটি টাকা, যা মোট বাজেটের 2%। খুবই হতাশাজনক মাননীয় স্পিকার। অথচ মাননীয় স্পিকার, আমাদের দেশেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে একসময় বাইরের দেশ থেকে মানুষ পড়তে আসতো। খুব ছোটবেলায় একটা বই আমার মনে খুব দাগ কেটেছিল মাননীয় স্পিকার, বইটাতে পড়েছিলাম বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসুর কথা। তিনি কিন্তু তিনি এখানেই বসেই কিন্তু গবেষণা করেছিলেন, কিন্তু সেই মান এখন আমাদের দেশে আর বজায় নেই মাননীয় স্পিকার। মানে স্পিকার, আমার কিছুতেই বোধগম্য হচ্ছে না আজকে সরকারি দল কেন দেশের উচ্চশিক্ষার এমন একটা অবস্থা তৈরি করে রেখে সেটা থেকে উত্তরণের চেষ্টা না করে শিক্ষার্থীদের বাইরে পাঠাতে চাচ্ছেন। এবার মাননীয় স্পিকার, আমি যদি আজকে পুরো বিতর্কটির সার্বিক সমন্বয়ের দিকে যাই, তাহলে আজকে মাননীয় প্রধানমন্ত্রী প্রস্তাবটি উপস্থাপন করেছেন এবং প্রস্তাবের পক্ষে সংজ্ঞায়ন করেছেন, এবং মাননীয় বিরোধী দলের নেতা তিনি সুন্দরভাবে দেখিয়ে গেলেন দেশের বাইরে যাওয়াকে সমর্থন না করে দেশেই যথাযথ শিক্ষার ব্যবস্থা করা দরকার, এবং তিনি দেশের বাইরে যাবার নেতিবাচক প্রভাবগুলো দেখিয়ে গিয়েছেন। আমি 15 সেকেন্ড সময় চেয়ে নিচ্ছি। এবং সরকার মাননীয় উপনেতা এবং সরকার দলের সাংসদও বলে গেলেন, সবশেষে আমি এটা সমন্বয় সাধনের মাধ্যমে বুঝিয়ে গেলাম যে আমাদের কখনোই উচ্চশিক্ষার ব্যবস্থা না করে নিচে দেশে বাইরে যাওয়াকে সমর্থন করতে পারে না। তাই আজকের প্রস্তাবটি সংসদে গৃহীত না হোক তার জোর দাবি জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। মোট সময় 5 মিনিট 16 সেকেন্ড। ধন্যবাদ বিরোধী দলীয় সাংসদ। এরই মধ্য দিয়ে বিতর্কের মূল পর্বটি শেষ হলো। অসম্ভব সুন্দর যুক্তি তর্কে মেতে উঠেছে আমাদের সংসদ। প্রিয় দর্শক, আপনারা আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে জানাতে ভুলবেন না। এবারে যুক্তি খণ্ডন পর্ব। জানিয়ে রাখছি, যুক্তি খণ্ডনের জন্য সরকার দলীয় প্রধানমন্ত্রী এবং বিরোধী দলীয় নেতা 3 মিনিট করে সময় পাবেন। 1 মিনিটে সতর্ক সংকেত এবং 3 মিনিটে চূড়ান্ত সংকেত প্রদান করা হবে। এবার যুক্তি খণ্ডনের জন্য আহ্বান করছি বিরোধী দলীয় নেতা তাসনিম তাহরিমাকে। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে পুনরায় সুযোগ দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, শুরুতেই যাচ্ছি মাননীয় সরকার দলীয় সাংসদের একটি কথায়। তিনি চীনের উদাহরণ দিয়ে গেলেন যে আগে চীনের অবস্থা এত খারাপ ছিল, কিন্তু এখন চীনের শিক্ষার্থীরা দেশে ফিরে আসছে। কিন্তু মাননীয় স্পিকার, তিনি হয়তো ভুলে গিয়েছেন মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী বলে যাওয়া একটি প্যারামিটারের দিকে। তিনি বলে গিয়েছেন যে আজকে তারা নিশ্চিত করবেন যে দেশে শিক্ষার্থীরা যেন উচ্চশিক্ষার পরে ফিরে আসে, এবং এক্ষেত্রে তিনি উদাহরণ দেখিয়ে গিয়েছেন ডক্টর মোহাম্মদ জাফর ইকবালের এবং জাহিদ হাসানের। মাননীয় স্পিকার, আমি তাকে মনে করে দিতে চাই কিছুদিন আগে জনপ্রিয় গণমাধ্যম বাংলাদেশ প্রতিদিনের একটি রিপোর্টের কথা। সেখানে আমরা দেখতে পাই দেশের একটি সবচেয়ে জনপ্রিয় বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষকরাই উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে চলে যাচ্ছেন, এবং তারা 5 বছর পর্যন্ত তারা এজন্য ছুটি নিতে পারেন। কিন্তু 5 বছর যখন শেষ হয়ে যাচ্ছে, তখন তাদের বেতন ভাতা যখন এখান থেকে বন্ধ হয়ে যাচ্ছে, ওখানে তারা ভালো চাকরি পেয়ে ওখানেই তারা স্থায়ী হয়ে যাচ্ছেন, এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যখন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছে, এক্ষেত্রে তারা দেশের সাথে বা মাননীয় স্পিকার, মাননীয় বিরোধী দলীয় নেতা বললেন যে আমি বলে গিয়েছি যে আমাদের দেশে যারা উচ্চশিক্ষা গ্রহণ করতে বাইরে যাবে তাদেরকে আমরা দেশে ফিরিয়ে আনবো। মাননীয় স্পিকার, এখানে কিন্তু আমরা বলেছি যে যারা শুধুমাত্র সরকারি অর্থায়নের আওতায় যাবেন, এই চুক্তিতে যাবেন, তাদেরকে আমরা দেশে ফিরিয়ে আনবো। আমরা কিন্তু সকলের কথা বলিনি মাননীয় স্পিকার। আচ্ছা, পয়েন্ট অর্ডারের প্রেক্ষিতে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হলো মাননীয় বিরোধী দলীয় নেতা। মাননীয় স্পিকার, আমি কিন্তু এটাও বলিনি যে যারা নিজের অর্থায়নে যাচ্ছে আমি তাদের কথা বলছি। আমি তার কথার প্রেক্ষিতে এটা বলেছি যে তিনি বলেছেন ফিরিয়ে আনবেন, কিন্তু তিনি উল্লেখযোগ্য কোনো জায়গা দেখিয়ে যাননি। আমি তার কথার প্রেক্ষিতে এটি বলেছি। পয়েন্ট অফ অর্ডারটি গৃহীত হচ্ছে, পরে দেখা দিবে। মাননীয় স্পিকার, তিনি ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল ও জাহিদ হাসানের যখন আজকে এখানে উদাহরণ দিয়ে গেলেন, কিন্তু মাননীয় স্পিকার, যেখানে আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতো একটি বিশ্ববিদ্যালয় থেকে আমরা দেখতে পাচ্ছি যে
আজকে তারাই তাদের শিক্ষকদের ফিরিয়ে আনার ক্ষেত্রে কোনো এত বড় তাদের একটি পদক্ষেপ থাকার পরও তারা সেটিকে কার্যকর করতে পারছে না। সেখানে আজকে সরকারি দল এই ধরনের কোনো উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ তারা কি কি নিবে বা কি কি গ্রহণ করবে এই ধরনের কোনো জায়গা তারা আজকে দেখিয়ে যায়নি। মাননীয় স্পিকার, আসি সরকার দলীয় মন্ত্রীর কথাতে, তিনি বলে গেলেন নাসার কথা যে আমরা মাননীয় স্পিকার, আমরা আমাদের দেশের সব শিক্ষার্থীরা স্বপ্ন দেখে কি আমরা নাসায় চাকরি করতে চাই, কিন্তু মাননীয় স্পিকার আমরা যদি ভারতের দিকে লক্ষ্য করি তাহলে কি দেখতে পাই? আমরা ভারতের দিকে দেখতে পাই আজকে কিন্তু ভারতের ইসরো তারা নিজেরাই আজকে নাসার সমকক্ষ হওয়ার চেষ্টা করছে। নাসার মতো একটি প্রতিষ্ঠান তারা আজকে দেশে তৈরি করার চেষ্টা করছে। কিভাবে মাননীয় স্পিকার? কারণ তারা আজকে তাদের দেশের অবকাঠামোগত উন্নয়ন, তাদের দেশের শিক্ষা ব্যবস্থার দিকে তারা আজকে বেশি মনোযোগ দিচ্ছে বলে এটি সম্ভব হয়েছে মাননীয় স্পিকার। এবার আসে মাননীয় স্পিকার, মাননীয় সরকার দলীয় মন্ত্রীর আরেকটি কথায় তিনি বলে গেলেন যে আজকে আমাদের দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কম, তাই এই জন্য আমাদের নাকি শিক্ষার্থীদের স্কলারশিপ দিয়ে বাইরে পাঠানো প্রয়োজন। কিন্তু মাননীয় স্পিকার, আজকে ওনারা যে সরকারি অর্থায়ন দিয়ে শিক্ষার্থীদের বাইরে পাঠাতে চাইছেন, ওই অর্থায়নটি যদি আমি দেশে ব্যবহার করি মাননীয় স্পিকার, তাহলে কিন্তু আমরা দেশের সর্বস্তরের শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার সুযোগটা নিশ্চিত করতে পারবো মাননীয় স্পিকার। এবং আজকে আমিও আমার দল বারবার এই জায়গাটি দেখিয়ে গেছি মাননীয় স্পিকার যে আজকে আমাদের সবার আগে প্রয়োজন নিজের দেশের শিক্ষার মানটাকে উন্নত করা, যাতে করে আমাদের শিক্ষার্থীদের দেশের বাইরে যাবার কোনো প্রয়োজন না হয়। আমরা যেন তাদেরকে দেশে সেই ধরনের সুবিধাটা দিতে পারি, দেশে যেন আমরা তাদেরকে আজকে সেই ধরনের সুবিধা দিতে পারি, চাকরি সুবিধা থেকে শুরু করে তাদের যথাযথ উন্নত শিক্ষাটি দিতে পারি, যাতে করে আজকে তাদের কাছে বাইরের দেশের জীবন ব্যবস্থা তাদের কাছে যেন আকর্ষণীয় মনে হয়। তাই মাননীয় স্পিকার, আজকে এই বিষয়টি যেন সংসদে উত্থাপিত না হয় তার দাবি জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। সময় 3 মিনিট 5 সেকেন্ড। যুক্তি খণ্ডনের এ পর্যায়ে যুক্তি খণ্ডন করবেন সরকার দলীয় প্রধানমন্ত্রী নুসরাত কানিস খান। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে পুনরায় সুযোগ দেওয়ার জন্য। এই কানিত দেন না তাহলে আটকিবে, এই কানিত দেন না, সোজা এই কানিত দেও না, ওই খেতাটা তাই কানিত দেও না, তো আটকে না। ভাই যারা আনমিউট করে একটু মিউট করেন, হোস্ট একটু মিউট করে দেন যারা আনমিউট আছে, স্পিকার পাবেন। আমি আমার বক্তব্যটা আবার শুরু করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে পুনরায় সুযোগ দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, প্রথমেই আমি বিরোধী দলীয় নেতার গঠনমূলক পর্বের একটি প্রশ্নের উত্তর দিয়ে যাব। তিনি বলেছেন কেন আমাদের দেশের শিক্ষার্থীরা উচ্চশিক্ষা করতে গিয়ে তারা বিদেশে থেকে যায়। মাননীয় স্পিকার, কেন তারা থেকে যাবেন না? তারা উচ্চশিক্ষা শেষ করে যে ধরনের কাজ করবেন বা যে ধরনের গবেষণা করবেন বা যে ধরনের চাকরি করবেন, আমাদের বিরোধী দলের অনেক ইনফরমেশন থেকে এসেছে যে তাদের সেই সুযোগ সুবিধাগুলো আমাদের দেশে নেই। ঠিক এই কারণেই কিন্তু তারা বিদেশে থেকে যান, কারণ তারা যদি দেশে চলেও আসেন তাদেরকে কিন্তু আমরা কাজে লাগাতে পারবো না। বিষয়টা এরকম না যে আমাদের সুযোগ সুবিধা আছে তারা দেশে নেই, বিষয়টা এরকম যে আমাদের সুযোগ সুবিধা নেই বলে বাধ্য হয়ে তাদের মধ্যে কিছু মানুষ বাইরে থেকে যান। মাননীয় স্পিকার, মাননীয় উপনেতা বলে গিয়েছিলেন, আরেকটি প্রশ্ন করে গিয়েছিলেন যে পাকিস্তান থেকে উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে যান, বাংলাদেশ থেকে উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে যান, তাহলে কেন পাকিস্তানের বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং বাংলাদেশের থেকে আগানো বা কেন আমরা তাদের মতো উন্নতি করতে পারছি না? তার উত্তরটা কিন্তু তাদের দলের সাংসদে দিয়ে গেছেন বাজেট, যেটা তিনি ভারতের একটি বিশ্ববিদ্যালয়ের সাথে তুলনা করে দেখিয়ে গিয়েছেন যে ভারতের বিশ্ববিদ্যালয় গবেষণার জন্য কি পরিমাণ বাজেট দেওয়া হয় এবং বাংলাদেশে একটি বিশ্ববিদ্যালয় গবেষণার জন্য কি পরিমাণ বাজেট দেওয়া হয়। ঠিক একইভাবে পাকিস্তানের একটি বিশ্ববিদ্যালয় গবেষণার জন্য যে বাজেট প্রদান করা হয়, বাংলাদেশের একটি বিশ্ববিদ্যালয় গবেষণার জন্য কিন্তু সেই বাজেট নেই। মাননীয় স্পিকার, হ্যাঁ, আজকে আমাদের দেশে বাজেটের ঘাটতি রয়েছে, দুর্নীতি রয়েছে, রাজনীতি রয়েছে, এগুলো আমাদের সরকার দল থেকে আমরা স্বীকার করেছি এবং তারা বলছেন যে কেন এগুলোর উন্নতি না করে আমরা শিক্ষার্থীদের বাইরে যাওয়ার জন্য উৎসাহ দিচ্ছি। মাননীয় স্পিকার, আমরা কখনোই বলিনি যে আমরা এগুলো উন্নতি করবো না এবং আমরা শিক্ষার্থীদের বাইরে যাওয়াকে সমর্থন করছি। আমরা বলছি যে হ্যাঁ, বর্তমানে বাংলাদেশে যে অবস্থা, এই অবস্থায় শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য পর্যাপ্ত সুযোগ নেই, তবে আমরা অবশ্যই এই বিষয়গুলোতে উন্নতি করার চেষ্টা করব। তবে এই মুহূর্তে আমরা শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য বাইরে যাওয়াকে সমর্থন করছি এবং সেই শিক্ষার্থীরা যখন উচ্চশিক্ষা থেকে যারা দেশে ফিরে আসবেন তারাই কিন্তু আমাদের এই উন্নতিতে অবদান রাখতে পারেন। মাননীয় বিরোধী দলের সাংসদ তিনি
বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং এর খুব সুন্দর সুন্দর কিছু উদাহরণ দিচ্ছিলেন। আমি কিছু উদাহরণ দিয়ে যাই। বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং এর 6টি সূচক রয়েছে, যার মধ্যে একটি সূচক হচ্ছে একাডেমিক রেপুটেশন, যেটা আপনাকে নির্ভর করে যে আপনার রিসার্চ কোয়ালিটি কেমন এবং আপনার টিচিং কোয়ালিটি কেমন। একটি রয়েছে সাইটেশন পার ফ্যাকাল্টি, মানে আপনার ফ্যাকাল্টি আপনি যে থিসিস করছেন সেই থিসিসের রেফারেন্স কতজন ব্যবহার করছে। আজকে যদি আপনি হেন তেন কোনো একটি বিশ্ববিদ্যালয় থেকে থিসিস করেন, অবশ্যই আপনার থিসিসের রেফারেন্স অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী বা শিক্ষক ব্যবহার করবেন না। কিন্তু আপনি যদি আজকে বাইরে উচ্চ শিক্ষার জন্য যান এবং পরবর্তীতে আপনি শিক্ষক হিসেবে আপনারই দেশে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে আসেন, তখন আপনার ওই রেফারেন্সটা যখন তারা ব্যবহার করবে, তখন কিন্তু আপনার সাইটেশনের মার্ক বাড়বে এবং আপনার বিশেষ র্যাঙ্কিং বাড়বে। মানসপিকার র্যাঙ্কিং এ আরো একটি সুযোগ হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এবং ইন্টারন্যাশনাল ফ্যাকাল্টি। মাননীয় সাংসদ, বিরোধী দলের সাংসদ বলে গেছিলেন যে আগে আমরা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট পেতাম, এখন কেন পাই না। তাই গ্যাদারকে জানতে চাই যে এখনো আপনার সময় শেষ। তাদের গ্যাদারকে জানাতে চাই যে এখনো ঢাকা বিশ্ববিদ্যালয় 1.1 বুয়েটে 1.1 ব্র্যাকেট 2 এবং এনএসইউতে 2.7% ইন্টারন্যাশনাল স্টুডেন্ট পাই। কিন্তু এই রেশিওটি তখনই বাড়বে যখন আপনার বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক র্যাঙ্কিংটি বাড়বে বা আপনার ইন্টারন্যাশনাল ফ্যাকাল্টি আপনি তখনই পাবেন যখন বাইরের দেশ থেকে উচ্চশিক্ষা নিয়ে আপনার দেশের শিক্ষকরা ফিরে আসবেন। আর আরেকটি কথা হচ্ছে যে আমরা দেশের উন্নতিকে কখনোই উচ্চশিক্ষার সাথে কম্পিটিশন করব না, আমরা এই দুটোকে একই সাথে নিয়ে কাজ করব। তাই আজকের সংসদে যেন আমাদের সরকার দল কর্তৃক প্রস্তাবটি গৃহীত হয় তার জোর দাবি জানিয়ে আজকে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সকলকে। মোট সময় 3 মিনিট 30 সেকেন্ড। ধন্যবাদ সরকার দলীয় প্রধানমন্ত্রী। যুক্তি খণ্ডনের মাধ্যমে শেষ হলো আজকের বিতর্ক। অসম্ভব সুন্দর একটি বিতর্ক ছিল। আশা করছি আপনারা সবাই সুন্দরভাবে উপভোগ করেছেন এই বিতর্কটি। আমরা সামনে আরো এরকম গঠনমূলক বিতর্ক চাই এবং ইনশাআল্লাহ আমাদের এরকম গঠনমূলক আয়োজন আবারও হবে এবং আমরা আবারও এই ধরনের গঠনমূলক অনুষ্ঠান উপভোগ করব। এবারে ফলাফল জানবার পালা। তার আগে আজকের বিতর্ক সম্পর্কে নিজস্ব অভিমত এবং ফলাফল প্রকাশের জন্য মাননীয় স্পিকারকে আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ রুবাইয়াকে। তো মূলত ফলাফল আসলে আমার কাছে বিতর্কে বেশি একটা ইম্পর্টেন্ট না। আমি ফলাফল দেওয়ার আগে কিছু কথা বলবো। প্রথমত হচ্ছে আমি বাউস ডিবেটিং সোসাইটিকে ধন্যবাদ দিতে চাই এবং পাশাপাশি বায়ুস এবং বাওয়ের ডিবেটিং সোসাইটিকেও ধন্যবাদ দিতে চাই যে তারা এই প্রথমবার মতো 3টি আর্মি বিশ্ববিদ্যালয়, যে 3টি আর্মি বিশ্ববিদ্যালয় একই সাথে পথ চলা শুরু করেছিল, এই 3টি আর্মি বিশ্ববিদ্যালয় নিয়ে একই সাথে প্রথমবারের মতো অফিসিয়ালি একটা প্রোগ্রাম আয়োজন করতে সক্ষম হচ্ছে, হোক সেটা অনলাইন বা অফলাইন। এখন হয়তোবা তারা অফলাইনেই করতে পারতো, কিন্তু আমাদের পারিপার্শ্বিক পরিস্থিতির কারণে তাদেরকে অনলাইন করতে হয়েছে। সেটা এখানে মুখ্য বিষয় না। মুখ্য বিষয় হচ্ছে যে তারা প্রথমবারের মতো অফিসিয়ালি 3টা আর্মি বিশ্ববিদ্যালয়কে একসাথে একই প্ল্যাটফর্মে একটি অনুষ্ঠান আয়োজন করতে পেরেছে। এই জন্য আমি আসলে প্রথমে 3টি ক্লাবকে সাধুবাদ জানাতে চাই, কারণ আমাদের এই 3টে বিশ্ববিদ্যালয়ে নানান রকমের ক্লাব আছে এবং সবগুলো ক্লাবেই নানান রকমের আয়োজন হয়ে থাকে, কিন্তু কোনো ক্লাবই আসলে এখন পর্যন্ত উদ্যোগটা নেয়নি যে 3টি বিশ্ববিদ্যালয়ে একই প্ল্যাটফর্মে এনে একটা কোনো কম্পিটিশন বা একটা কোনো প্রতিযোগিতা বা যে কোনো কিছু আয়োজন করা। তো এই সাহসটি দেখিয়েছে এই 3টি ডিবেটিং সোসাইটি, তাই আমি বিশেষভাবে এদেরকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি এই বিতর্কে যারা অংশগ্রহণ করছেন, আমার একটা পরিচয় হয়তো বলা হয়েছে আজকে বিতর্কের শুরুতে, যেটা আসলে আমার বাউসের পরিচয় না। আমি মূলত বাউস ডিবেটিং সোসাইটির প্রেসিডেন্ট হিসেবে প্রিভিয়াসলি দায়িত্ব পালন করেছি এবং প্রতিষ্ঠাকালীন সময়ও আমি এই ক্লাবের সাথে ছিলাম। তো এই পথ চলায় আমার সাথে যারা সহযোগী ছিলেন তারা আসলে যেভাবে পরিশ্রম করে গিয়েছে, আমি দেখতে পাচ্ছি যে বর্তমানে যারা কমিটিতে আছেন তারাও ঠিক একইভাবেই পরিশ্রম করে যাচ্ছেন এবং আমি আশাবাদী যে এদের মাধ্যমে আসলে আরো ভালো কিছু এদের হাত ধরে হওয়া সম্ভব। তো আমি মূলত যে কথাটা বলতে চাচ্ছিলাম যে আজকে হয়তো আমি দাওয়াত পেয়ে এই প্রোগ্রামে জাজমেন্ট করছি, কিন্তু মূলত বাউস ডিবেটিং সোসাইটি অথবা আমার কলেজের ক্লাব কোনোটাতেই হচ্ছে আমার যাওয়ার জন্য আমি দাওয়াতের আশায় বসে থাকি না। এবং আমি আপনাদের প্রথম রাউন্ডের যে বিতর্কগুলো ছিল গ্রুপ পর্বে, সেটাও আমি শুনেছি এবং আমার কাছে অনেক উপভোগ্য লেগেছে। আমি চেষ্টা করেছি সবগুলো বিতর্কেই থাকার, কিন্তু নানান সময় বিভিন্ন কাজের কারণে আমি জটিলতা থাকতে পারিনি, বাট আমি উপভোগ করার চেষ্টা করছি প্রত্যেকটা বিতর্ক। তো
তো সেই জায়গা থেকে আসলে আমি প্রতিটা টিম এবং প্রতিটা টিমের সদস্য যারা অংশগ্রহণ করেছে তাদের সকলকে ধন্যবাদ জানাতে চাই, কারণ আপনাদের অংশগ্রহণের কারণেই মূলত আজকে এই প্রোগ্রামটা সফল হয়ে আমাদের সামনে দৃশ্যমান হয়েছে। তো সেই জন্য আপনাদেরকে বিশেষভাবে ধন্যবাদ। আর এখানে আসলে ফলাফল মূল ইস্যু না, মূল ইস্যু হচ্ছে যে এইখানে তিনটা বিশ্ববিদ্যালয়ের যে একটা মৈত্রী তৈরি করা, এই মৈত্রীটা তৈরি করতে একটা যে মৈত্রী একটা তৈরি হলো এবং এরই মাধ্যমে আমরা আশাবাদী যে পরবর্তীতে এই তিন বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে আরো অনেক ভালো ভালো প্রোগ্রাম আমরা দেখতে পাবো। তো এই যে একটা শুরু, এই শুরুটাই মূলত আজকের এই অনুষ্ঠানের প্রধান অর্জন আমার মতে। আর এখানে ফলাফল হার জিত থাকবেই, পাশাপাশি আমরা সবাই সমান, কারণ আমরা তিনটাই একই সাথে তিনটা বিশ্ববিদ্যালয়ের পথ চলা শুরু করেছি এবং সবাই হচ্ছে আমরা মোটামুটি এখানে অনেক সমবয়সী আছে, অনেকে সিনিয়র জুনিয়র আছে, কিন্তু আমাদের মোটামুটি বিশ্ববিদ্যালয়ের বয়সও সমান, সবার পথ চলাও একই রকম। তো সেই জায়গা থেকে এই যে একটা মৈত্রী তৈরি করতে পারা, এবং এইটাই হচ্ছে আমার কাছে আসল ফলাফল। যাই হোক, আমরা এটার থেকে বেশি এই মৈত্রটাকে হচ্ছে গুরুত্ব দিতে চাই এবং আমি আশাবাদী যে সামনে আমরা এটাকে ধরে রাখতে পারবো। চলে যাচ্ছি ফলাফলে। প্রথমেই হচ্ছে আমি ব্যালটটা দিব এবং তারপরে আমি হচ্ছে আমার বিতর্কের ব্যাখ্যা যাব। তো আসলে এখানে কারো মন খারাপ করার বা করার কোনো সুযোগ নাই, কারণ এখানে আমরা নিজেদের মধ্যে কোনো হার জিত থাকে না, তারপরও আনুষ্ঠানিকতার কারণে আসলে ফলাফলটি দেওয়া। তো আমার বিচার কার্য যদি ভুল না হয়ে থাকে ওভারঅল সব দিক বিবেচনায় আমার কাছে মনে হয়েছে যে আজকের বিতর্কে চ্যাম্পিয়ন দল পাওয়েট এবং রানার্স আপ দল পাউস্ট। তো চলে যাচ্ছি আমি বিতর্কের মূল্যায়নে। প্রথমত সংজ্ঞায়নে যাব। সংজ্ঞায়নের ক্ষেত্রে আমি ব্যাপারটি দেখেছি যে সংজ্ঞায়নটি মোটামুটি ঠিক ছিল, কিন্তু সংজ্ঞায়নের ব্যাখ্যায় বেশ কিছু জায়গায় কিছু ফাঁকফোকর ছিল, যেই ফাঁকফোকর গুলো মূলত বিরোধী দল ধরার চেষ্টা করেছে। তারা যে খুব সফলভাবে ফাঁকফোকর গুলো ধরে আসলে বিতর্কটি করেছে তা না, কিন্তু তারা কিছুটা এর সাথে সমন্বয় সাধন করার চেষ্টা করেছে এবং মূলত সেই জায়গাতেই বিতর্কটি তাদের দিকে আজকে যায়। একটু ব্যাখ্যা দিই। প্রথমত ব্যাখ্যা দিব পয়েন্ট অফ অর্ডার। লাস্টে যে পয়েন্ট অফ অর্ডারটা আমি গ্রহণ করেছিলাম, যে পয়েন্ট অফ অর্ডারটা ছিল আসলে স্টুডেন্ট ফিরিয়ে আনার ব্যাপারে। এখানে আপনারা প্রধানমন্ত্রী অথবা বিরোধী দলীয় নেতা কেউই আসলে স্পষ্টভাবে এই ব্যাখ্যাটা দিয়ে যাননি যে আপনারা ঠিক কতজন স্টুডেন্টদেরকে বাইরে পাঠাবেন, তাদেরকে ফেরত এনে কি কাজ করবেন, অথবা বিরোধী দল যারা আপনারা যে বলতেছেন যে বাইরে চলে গেলে ফেরত আসা সম্ভব না, এই জায়গার ব্যাখ্যাটা কেউই ভালোভাবে দিয়ে যান নাই। তারপরও যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী তার বক্তব্যে এটা বলে গিয়েছিল যে তারা হচ্ছে ফিরিয়ে আনবে এবং এইটা খুব ক্লিয়ার হবে, এবং এটা তাদের একটা যতগুলো যুক্তি দিয়েছে তার মধ্যে একটা এটা কি পয়েন্ট ছিল যে তারা কিছু সংখ্যক স্টুডেন্টদেরকে ফান্ডিং করবে, ফান্ডিং করার পরে তারা দেশের বাইরে যাবে, পড়ালেখা শেষ করার পর তাদেরকে ফিরিয়ে এনে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে তাদেরকে সুযোগ করে দেওয়া হবে যাতে দেশের ভালো হয়। তো সেই জায়গা থেকে আসলে যখন বিরোধী নেতা সে সরাসরি বলেছেন যে আসলে তাদেরকে ফিরিয়ে না, এই ধরনের একটা আলোচনা শুরু করেছিলেন, তো সেই জায়গা থেকে মূলত পয়েন্ট অফ অর্ডারটা গ্রহণ করা হয়েছে। এখন আসি আমি হেড টু হেড আলোচনায়, যে ঠিক কোন জায়গায় আসলে বিতর্কটা কোন দিকে গিয়েছে। এখানে আমি যদি প্রধানমন্ত্রীর বক্তব্যে যাই, সেখানে ছিল উনি স্বপ্নের কথা বলেছেন, যে এই স্বপ্নটা আসলে বিরোধী দল ভাঙতে পারেন নাই। যে কিছু স্টুডেন্টের কিছু স্বপ্ন থাকে, তারা আসলে চায় যে মাইক্রোসফট বা গুগলের মতো বেশ কিছু বড় কোম্পানিতে আসলে চাকরি করার, যেই স্ট্যান্ডার্ডটা আমরাই পৃথিবীতে তৈরি করে দিয়েছি, আমরাই তৈরি করেছি আসলে এই কোম্পানিগুলোতে, এই টেক জায়ান্ট কোম্পানিগুলোতে তারা জব করে, তারা আসলে অনেক মেধাবী, এই স্ট্যান্ডার্ডটা আমরা তৈরি করেছি। তো সেই জায়গা থেকে আসলে স্টুডেন্টরা চাইবেই বাইরে। তো এটার আসলে কোনো রিবাটল বিরোধী দলের কাছ থেকে আসে নাই, কিন্তু পরবর্তীতে বিভিন্ন সময় আসলে এই যে বিশ্ববিদ্যালয়ের থেকে যে বাংলাদেশ থেকে বাইরে না যে দেশের আসলে ভালো করার সুযোগটা আছে, সেই জায়গাটায় বিরোধী দলের স্ট্যান্ডটা আমার কাছে মনে হচ্ছে যথেষ্টই শক্ত ছিল এবং তারা তিনজনই একই ধারা অব্যাহত রেখে তাদের বক্তব্য চালিয়ে গিয়েছে, যেটা কে বলা হয় দলীয় সমঝোতা। এবং দলীয় সমঝোতায় তাদের এই জায়গায় তারা যথেষ্টই নম্বর পেয়েছে। যে সমঝোতাটা তুলনামূলক আমার কাছে মনে হয়েছে সরকারি দলে কিছুটা কম ছিল, এবং সেই কিছুটা কম থাকার কারণেই মাননীয় প্রধানমন্ত্রী আসলে যতটা গুছিয়ে বক্তব্যটা শুরু করে দিয়ে গিয়েছিলেন, যতটা গুছিয়ে তার স্ট্যান্ড পয়েন্ট গুলোকে ক্লিয়ার করে গিয়েছিলেন, সেটা আসলে আমার মনে হয়নি পরবর্তী দুই বক্তা যথেষ্টভাবে টেনে নিতে সক্ষম হয়েছে। তো সেই জায়গা থেকে হেড টু হেড বিবেচনায় আমার কাছে বিরোধী দল গিয়েছে। আর এর পাশাপাশি একটা জিনিস নিয়ে আজকে খুব আলোচনা হচ্ছিল, সেটা হচ্ছে এই বাজেট, যে বাজেটে তো কম দেওয়া হয়। তো এই জায়গায় সরকারি দল একটা নাইপিং করে ফেলেছেন। আমি সরকারি দলের স্পিকারকে বলছি, আপনি আপনার বক্তব্যের সময় সরাসরি আসলে এই যে বাজেট দেওয়া হয় না, এই বাজেট না দেওয়ার কারণে যে আসলে আমাদের
রিসার্চ বা গবেষণাটা কম হয়, এটা আপনি আপনার বক্তব্যে বলেছেন। এইটা কিন্তু মূলত অপোজিশনের একটা স্ট্যান্ড পয়েন্ট ছিল যে আমাদের বাজেট দেওয়া হয় বিধায় আমরা আসলে গবেষণায় ভালো করতে পারছি না। তো আপনি যখন আপনার বক্তব্যে তার স্ট্যান্ড পয়েন্টের একটা অংশ আপনি প্রমাণ করে দিয়ে যান বা স্বীকার করে নিতে চান, তখন আসলে স্পিকার হিসেবে আমার আর কোনো দিকে যাওয়ার সুযোগ থাকে না। তো সেই জায়গা থেকে আসলে আমার কাছে এটাও একটা কারণ যে আমার ব্যালটটা বিফলে গিয়েছে। এই হচ্ছে ওভারঅল বিতর্ক। এখন যদি কারো কিছু বলার, হ্যাঁ আরেকটা পয়েন্ট, সেটা হচ্ছে এবার একটু ভুলগুলো ধরাই দিই, যেহেতু আপনার আমার মনে হয়েছে আপনাদের দুটি দলেরই শিক্ষার যথেষ্ট জায়গা আছে, আপনারা আসলে আরো কি বলতে পারেন। আপনারা বলতে পারতেন যেমন হচ্ছে আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়, যে এই বিশ্ববিদ্যালয়গুলোর পড়ালেখার মান নিয়ে আপনারা কথা বলছেন, প্রশ্ন তুলেছেন যে মান ভালো না, কিন্তু মান ভালো না, এটার ফলশ্রুতিতে আমরা আউটপুট কি পাচ্ছি? এটার ফলশ্রুতিতে আমরা আউটপুট পাচ্ছি যে আমাদের প্রত্যেক বছর হাজার হাজার বেকার গ্রাজুয়েট হচ্ছে, অমুক তুমুক ABC বিশ্ববিদ্যালয় থেকে হাজার হাজার বেকার হচ্ছে বের হচ্ছে, যারা পাস করার পরে সবাই BCS এর প্রিপারেশন নিচ্ছে, কিন্তু তাদের মধ্যে মাত্র 1000-2000 প্রত্যেক বছর BCS শিখছে, বাকিরা সবাই হচ্ছে এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে, কেউ ব্যবসা করতেছে, কেউ কিছুই করতে পারতেছে না, কোনো চাকরি পাচ্ছে না। তো সেই জায়গা থেকে আসলে এই শিক্ষা এই দায়টা এই বিশ্ববিদ্যালয়গুলো, তো যেখানে আসলে এই বিশ্ববিদ্যালয়গুলোর দায়, সেই জায়গায় আমি কোনোভাবেই এই স্টুডেন্ট যাদের সামর্থ্য আছে, যারা স্কলারশিপ টেনে আনতে বা যারা নিজেদের ফান্ডিং এ বাইরে যাওয়ার যোগ্যতা রাখে, তাদেরকে আমি থামিয়ে রাখতে পারি। তো সরকার দলের উচিত ছিল এই জায়গাটা নিয়ে আরেকটু ব্যাখ্যায় যাওয়ার, যে আসলে এই পরিস্থিতি রাতারাতি উত্তরণ করা সম্ভব। অর্থাৎ আমি আজকে চাইলাম, কালকে থেকে আমার দেশের সব প্রাইভেট বিশ্ববিদ্যালয় ভালো হয়ে গেল, সবাই খুব স্ট্যান্ডার্ড পড়ালেখা করা শুরু করলো, আমি আজকে বাজেট দিলাম, কালকে একদম বাজেট দিয়ে সবাই গবেষণা করে উড়ায় ফেলল। এই জিনিসটা আসলে রাতারাতি সম্ভব না। এই আলোচনাটা হালকা একটু প্রধানমন্ত্রী বলে গিয়েছে যে আপনি তো এইটা রাতারাতি করতে পারবেন, তাহলে এখন কি হবে? কিন্তু এইটা আসলে আপনার এবং আপনার পরবর্তী বক্তার আসলে ব্যাখ্যা আরো খুব ডিপ হওয়া দরকার ছিল, যে আসলে যেহেতু এটা বাংলাদেশের এখনকার এখনকার যে ইকোনমি, আমি চাইলেই আমরা অলরেডি ঘাটতি বাজেট, এই যে ওনারা বাজেটের কথা বলতেছে যে আপনারা মোট বাজেট 6% হচ্ছে স্ট্যান্ডার্ড, আপনি 6% কেন রাখছেন? আপনি বলেন আমাদের বাজেট হচ্ছে ঘাটতি বাজেট, আমরা আমাদের ইনফ্রাস্ট্রাকচারেই যথেষ্ট পরিমাণ টাকা দিতে পারি, আমরা সেই জায়গায় শিক্ষায় এখন অনেক টাকা কিভাবে ঢালবো? আমাদের কিছু মৌলিক চাহিদা রয়েছে আমাদের জনগণের, শিক্ষা, বাসস্থান, বস্ত্র, চিকিৎসা, খাদ্য, এগুলো আমাদের সরকারের নিশ্চিত করতে হয়। সেগুলো এই 5টার মধ্যে শুধু একটার কিছু যদি আমি পড়ে থাকি, বাকি 4টাতে আমার ঘাটতি বাজেটের কারণে যদি আমি ফিল আপ না করতে পারি, আমার এখনো গ্রামে গঞ্জে চিকিৎসার যে অভাব, সেটা শুধু যারা গ্রামে গঞ্জে থাকে তারা উপভোগ, তারা বুঝতে পারে, ঢাকায় বা শহরাঞ্চলে যারা থাকে তারা এটার মতো ওঠে। তো আমি সেটা মানুষের জীবন বাঁচানো হচ্ছে আরো বেশি এই শিক্ষা থেকে আরো বেশি ওটা প্রয়োজন। তো সেই জায়গা থেকে আমি ঘাটতি বাজেটের আমার এই কাজটাই ফিল আপ করতে পারি, আমি কিভাবে আমার রিসার্চে আর থাকা, সেই জায়গা থেকে আমার আউটসোর্স করতেই হবে, আমার ব্যবস্থা করে দিতে হবে, আমার শিক্ষার্থীরা বাইরে যাবে। এই পয়েন্টটা যদি প্রধানমন্ত্রী বা তার দলের কেউ যদি এইভাবে ব্যাখ্যা করতো, তাহলে বিতর্কটা 100% তাদের দিকে যায়, কোনোভাবে বিরোধী দলে যায় না। কারণ বিরোধী দলের স্ট্যান্ড পয়েন্ট তারা আজকে নিয়ে যেতে পেরেছে কারণ তাদের তিনজনের বিতর্কের মধ্যে একটা কোঅর্ডিনেশন ছিল, তারা তাদের কথায় এক রক্ষা ছিল সেই জায়গা থেকে। কিন্তু স্ট্যান্ড পয়েন্ট খুব ভালো ছিল তা না। আপনি যদি আপনার বিতর্কটা এই জায়গায় নিয়ে যেতে পারেন যে বাজেট দেওয়াটাই সমাধান না, বা বাজেট দেওয়ার মতো পরিস্থিতিতে আমি নাই, তাইলে বিতর্কটা পুরোপুরি সরকারি দলে যায়। কিন্তু এই ব্যাখ্যাটা আমি পেনে আমি শেষ পর্যন্ত অপেক্ষা করেছি যে বারবার বাজেট নিয়ে আলোচনা হচ্ছে, কেউ একবার বলুক এটা ঘাটতি বাজেট, কেউ আপনারা ঘাটতি বাজেটের কথা বলেন, আপনারা শুধু বলে গেছেন যে বাইরে যেতে হবে, বাইরে থেকে পড়ে এসে দেশে উন্নয়ন করতে, কিন্তু কিভাবে করবে এটার কোনো ব্যাখ্যা দেয়। সেই জায়গা থেকে আসলে বিতর্ক আমার কাছে অপোজিশনের কাছে। তবে এবার অপোজিশনের জন্য একটু আপনারা বিতর্কটা আরেকটু ভালো করতে পারতেন, আপনারা ধরতে পারতেন যে এরকম আপনারা কিন্তু একদম সরাসরি কোনো কিছু বলেন, আপনারা ফ্রি মাছ না ফ্রি পানিটাই বিতর্ক করছেন। আপনারা বলেনও নাই যে আপনারা স্টুডেন্টদেরকে যে এই যে যাওয়া যে সমর্থন করতেছেন না, এইটা আসলে আপনারা কিভাবে সমর্থন করছেন না, তাদের যাওয়া বন্ধ করে দিবেন, তাদেরকে অনুৎসাহিতটা করবে কিভাবে? আপনি তো একটা স্টুডেন্ট তার বাবার টাকায় বাইরে পড়বে, আপনি তো তাকে বাধা দিতে পারেন, তো অনুৎসাহিতটা করবেন কিভাবে? সেটার একটা রূপরেখা কি হবে? আসলে কেন একটা স্টুডেন্ট তার বাবার অ্যাকাউন্টে টাকা থাকার পরে, বা কেন একটা স্টুডেন্ট তার হাজার হাজার এক্সট্রা কারিকুলার সার্টিফিকেট থাকার, যে সার্টিফিকেট দিয়ে সে একটা ভালো স্কলারশিপ পেতে পারে, এটা থাকার পরেও কেন একটা স্টুডেন্ট বাইরে যাবেন? কেন একটা স্টুডেন্টের বাবার টাকা থাকার পরেও সে বাইরে যাবে? এটা আপনারা তো কিভাবে অনুষ্ঠিত করবেন সেটা দেখানো আপনারা চেষ্টা করেন। যাই হোক, ওভারঅল বিতর্ক আমার কাছে ভালোই লেগেছে। ফাইনালের জন্য আমার কাছে মনে হচ্ছে যতগুলো বিতর্ক হয়েছে তার মধ্যে একটা জমজমাট বিতর্ক আজকে আমি দেখলাম।
এই জন্য আমি নিজেকে ভাগ্যবান মনে করি। ধন্যবাদ দিতে চাই আবারও সবাইকে। ফ্লোর ছেড়ে দিচ্ছি। তার আগে আমি আমার সালাম জানাতে চাই আমাদের এখানে উপস্থিত আছেন বাউস ডিবেটিং সোসাইটির একজন অন্যতম রূপকার, আমাদের ক্লাবের সাবেক মডারেটর মাহফিল মুনতাসির রহমান স্যার। স্যারকে আমার সালাম। আমি আসলে ভাগ্যবান যে স্যার বসে আছে এমন একটা বিতর্কে আমি আজকে জাজমেন্ট করছি এবং কথা বলার সুযোগ। স্যারকে আমার সালাম এবং এই মাধ্যমে আমি বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ফ্লোর দিচ্ছি উপস্থাপক। একটু বলে দেন। অভিনন্দন বিজয়ী দলকে। সেরা বক্তা হচ্ছে বিজয়ী দল হচ্ছে জিতেছেন এবং সেরা বক্তা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী, কারণ উনি ওনার সবগুলো বক্তব্য আসলে ভালো করে টেনে দিয়ে গিয়েছেন। কি পয়েন্ট গুলো উনি টেনে দিয়ে গিয়েছেন, যেটা আসলে পরবর্তী বক্তারা টানতে পারেন নাই বিধায় বিতর্কটা হয়েছে। তো সেই জায়গা থেকে আসলে বেস্ট স্পিকারটা ওনার দিকে চাই। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় স্পিকার। অভিনন্দন বিজয়ী দলকে। যারা বিজয়ী হতে পারেনি তাদের জন্য রইল শুভকামনা। ধন্যবাদ মাননীয় স্পিকার আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য। সর্বশেষ যারা অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে ছিলেন তাদেরকে একটু ইন্টারাপ্ট করব। আমি এক জিনিস জিজ্ঞেস করতে ভুলে গেছি। কারো কি কোনো কোশ্চেন আছে? কারণ যেহেতু একটা ফাইনাল বিতর্ক, দুইটা দল, কারো যদি কোনো কনফিউশন থাকে যে ভাই আসলে আমি এটা ছিলাম এটা এরকম কেন, আমাকে প্রশ্ন করতে পারে যদি কারো কোনো কনফিউশন থাকে প্লিজ। ডিবেট হচ্ছে অনেক সুন্দর, ডিবেটটা আসলে নানার পরিধি বাড়ায়। তো আমরা এরকম ডিবেট মাঝে মাঝে চাই, ডিবেট নিয়ে কোনো প্রশ্ন নাই। তবে ডিবেটটা আরো অসুন্দর হইতে পারতো, বিরোধী দল হচ্ছে আরো অনেক জিনিস বিকাশ করতে পারতো, যেটা হচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে কিন্তু বিশ্বমানের কিন্তু হয়। আমরা মঙ্গা দূর করেছি, এই যে মঙ্গা দূর অঞ্চলে ধান উৎপাদন বাড়ানো করছে, তারপরে লবণাক্ত শস্য ধান উৎপাদন করছি। আমরা হচ্ছে পাটের জীবন নষ্ট উৎপাদনের পর পাট উৎপাদন একটা বাংলাদেশের দ্বিতীয় এবং রপ্তানিতে প্রথম। এভাবে কিন্তু আমরা হচ্ছে আমাদের দেশে কিন্তু আমাদের সম্ভব, কিন্তু এই জিনিসগুলো আসে না, এগুলো আসা উচিত ছিল। আর যেটা হচ্ছে আরেকটা জিনিস টানতে পারে নাই, যে হচ্ছে আদার জিডিপির কিন্তু 7% হচ্ছে দক্ষিণ কোরিয়া ইউজ করে। এখন হচ্ছে দক্ষিণ কোরিয়া কিন্তু স্বাবলম্বী এবং তাদের দেশে কিন্তু শিল্প বিপ্লব হয়েছে। তারা এখন তাদের হচ্ছে পুরা টেকনোলজি কিন্তু সারা পৃথিবীতে রপ্তানি করতে পারে। তো কৈলাস চতুর্থ যিনি হচ্ছে গতবার নোবেল পেলেন, তিনি বলেছেন শিক্ষাক্ষেত্রে বিনিয়োগ আউটপুট হচ্ছে 13% আসে, 1% বিনিয়োগ করলে 13% আউটপুট চলে আসে। তো শিক্ষাক্ষেত্রে বিনিয়োগই এখানে কিন্তু সর্বোচ্চ সফলতা এনে দিতে পারে। তো এই বিষয়গুলো আমার মনে হয় আসা উচিত ছিল। তো যাই হোক, ওভারঅল বিতর্ক সুন্দর হয়েছে, তাহলে আরো সুন্দর হতে পারছে বলে মনে করি। ধন্যবাদ। জি, আমি পরিশেষে আবারও 3টি ইউনিভার্সিটির ডিবেটিং সোসাইটিকে ধন্যবাদ দিতে চাই অনেক সুন্দর একটি গঠনমূলক বিতর্ক আয়োজনের জন্য, এবং পরবর্তীতে আমরা চাইবো আরো এরকম গঠনমূলক বিতর্ক আয়োজিত হোক। সেই কামনায় সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শেষ করছি আজকের অনুষ্ঠান।